কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই ম্যাথ একাডেমিতে বায়োলজি ক্লাসে। ম্যাথের ভিতরে বায়োলজি ঢুকে গেছে। আমরা বায়োলজি চিন্তা করছি তোমাদের 2026-এর টেস্ট পেপার সলভ করাবো। শর্ট সিলেবাসের যতগুলা চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 11, 12 সবগুলা চ্যাপ্টার ইনশাআল্লাহ আমরা শেষ করাই দিব। তো বায়োলজির ফার্স্ট ক্লাসটা ফার্স্ট দিক থেকে শুরু করতেছি। এই ক্লাসটা এমন ভাবে গুছানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও এই ক্লাসে আমরা কি করব। এই ক্লাসে আমরা ফার্স্টে এই তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় এই টপিক গুলো একটু আলোচনা করে অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট থাকবে এই কিছু শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। পাঞ্জাবি টেস্ট পেপারটা ফলো করতেছি আমি। এরপরে তোমাদের কিছু বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেনে কি ধরনের কোশ্চেন বারবার আসছে এই রিলেটেড যাবতীয় যা কিছু আছে তুমি এক ক্লাসের মধ্যে পাবা। অর্থাৎ তুমি যদি মনোযোগ দিয়ে A to Z ক্লাসটা দেখো, 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু সময় লাগুক, তুমি এই চ্যাপ্টারের উপরে একটা ধারণা পাবা যে তুমি কি কি পারো, কি কি পারো না, কি কি তোমার বোঝার বাকি ছিল, সব বুঝতে পারবা। সো একটু মনোযোগ দাও। আমরা শুরুর দিক থেকে ইনশাআল্লাহ চ্যাপ্টারের দিকে যাই। পরবর্তীতে তুমি নিজেই বলবা চ্যাপ্টারের কি কি বাকি আছে, কি কি তোমার করা উচিত। ওকে, তাহলে আসো বিসমিল্লাহ। ফার্স্টে জীবন পাঠ, এটা তোমাদের একদম চ্যাপ্টারের বেসিক ফার্স্টে যে পিকচারটা দেওয়া ছিল এটাই চ্যাপ্টারের, এইখান থেকে পড়ার মতো কিছু নাই। এরপরে আসো এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা এই যে পেজটা, এই পেজটা তোমার এই যে 5টা পর্বে উদ্ভিদকে যে ভাগ করা হয়েছে, মার্গুলিস এবং হুইটেকারের যে শ্রেণীবিন্যাস, এই 5টা পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে এই জায়গাতে। এই চ্যাপ্টার কোর্সও মানে এই চ্যাপ্টার, এই পেজটা পড়ছো মানে এই চ্যাপ্টার শেষ। ভিভিআই এই পেজ থেকে এই চ্যাপ্টারের যত সিকিউ আছে, সব সিকিউ এই পেজ থেকে আসবে। অর্থাৎ 5টা পর্ব আছে না, মনেরা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রোটিস্টা। সিরিয়াল মেনটেন করলে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই যে 5টা পর্ব, এই 5টা পর্বের বৈশিষ্ট্য তোমাকে পড়তেই হবে, মনে রাখতেই হবে। 5টা পর্বের বৈশিষ্ট্য আমরা একটু আলাদা করে লিখে রাখছি। আমরা এটা বৈশিষ্ট্য আকারে কেন করব, এখানে খালি ঘরের মধ্যে আমরা একটু লিখে লিখে পড়বো। কারণ বই দেখে শুধু বুঝাই দিলে জিনিসটা একটু ফিল করা যায় না। একটু লিখে লিখে হাতে লিখে নিজেরা পড়লে, তোমরা একটু হাতে কলমে একটা যদি শখের মতো তৈরি করে পড়ো, তাইলেই মনে করো এই চ্যাপ্টার শেষ। এই পেজ, এই পেজ মানেই ফার্স্ট চ্যাপ্টার। এই যে পেজ, এই পেজ মানেই ফার্স্ট চ্যাপ্টার। অর্থাৎ 9 নাম্বার এবং 8 নাম্বার পেজ, এই দুইটা পেজ পড়া ফেলছো, এই দুইটা পৃষ্ঠা পড়া ফেলছো, ফার্স্ট চ্যাপ্টার শেষ করে ফেলছো। সহজ কথা। এই দুইটা পেজ পড়ার পরে তোমার কিছু শর্ট কোশ্চেন আসবে, ওই তোমার দ্বিপদ নামকরণের নিয়ম আসবে। এরপরে কিছু শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন কিছু আমি এখানে লিখে রাখছি, কিছু মনে রাখার কৌশল দিছি, কিছু টেস্ট পেপার থেকে নিয়ে নিছি। এরপরে আমরা সিকিউ অ্যান্সার করতে পারবো। তুমি সিকিউ এখানে আসার আগ পর্যন্ত, সিকিউতে আসার আগ পর্যন্ত আমরা যা যা পড়বো, সিকিউতে আইসা তুমি হুবহু তাই পাইবা, নতুন করে কিছুই পাইবা না। দেখো, সর্বপ্রথম এই চ্যাপ্টারে যেটা নিয়ে আলোচনা করা হয়, তাহলে আমরা একটু শুরু করি, আবার একটু মনোযোগ দিয়ে দেখা শুরু করো। দেখো, প্রথম যেটা আলোচনার বিষয় সেটা গ্রিক শব্দ বায়োলজি। এটা একটা গ্রিক শব্দ। এই শব্দতে দুইটা শব্দ আছে, একটা বায়ো আর একটা লগস। বায়ো মানে জীব, আর লগস মানে জ্ঞান। অর্থাৎ জীব সম্পর্কিত যে জ্ঞান বা জীব সম্পর্কিত যেখানে আলোচনা করা হয় সেটাই বায়োলজি। এখানে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা দুইটা পার্ট আছে। তোমাদের এক বই আছে, যখন তোমরা এইচএসসি তে যাবা তখন উদ্ভিদবিদ্যা আলাদা হবে, প্রাণীবিদ্যা আলাদা হবে। বোটানি এবং জিওলজি নামে তোমাদের দুইটা বই আসবে। ওকে, এখন ওইখানে অনেকগুলা কথা আছে। কথা সারমর্ম ছিল এটাই যে প্রকৃতপক্ষে জীব হলো অনেকগুলো জড়ের সমাবেশ, যার জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটে। আচ্ছা, মানুষ কি দিয়ে বানানো হয়? তুমি জানো পৃথিবীতে টোটাল মৌল আছে কয়টা? তুমি জানো 118টা মৌল আছে। এই 118টা মৌল দ্বারাই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই, দেখতে পাই না, ফিল করতে পারি, যত কিছু আছে সবই 118টা মৌল দ্বারা বানানো হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে মানুষও তো এই 118টা মৌলেরই একটা সামেশন। এখন মানুষের মধ্যে কতগুলা মৌল আছে? 118টা মৌল তো নাই, 18 থেকে 24 এই ধরনের একটা সংখ্যা আছে যে মৌলগুলা মানুষের দেহে পাওয়া গেছে। এখন একটা মানুষের মধ্যে পটাশিয়াম আছে, একটা মানুষের মধ্যে ক্যালসিয়াম আছে, একটা মানুষের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, ফসফরাস আছে, সালফার আছে। এই প্রত্যেকটা কি? এই প্রত্যেকটা যৌগিক পদার্থ না? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই প্রত্যেকটা কি ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ হওয়ার পরেও আমরা মানুষ, আমরা কি জীব না জড়? আমরা ডেফিনেটলি জীব। যেমন মনে করো তোমার টেবিল, তোমার পড়ার টেবিল, এটা কি?
এটা একটা জড় পদার্থ, কিন্তু এটাও তো এই মৌলগুলা দ্বারাই বানানো হয়েছে, তাই না? এই যে আমাদের যে বোর্ডটা, এটাও একটা জড় পদার্থ, কিন্তু এই যে 118টা মৌলের বিভিন্ন উপাদান থেকে এই বোর্ডটা বানানো হয়েছে। তাহলে এইখানে আমি কতগুলা মৌল যুক্ত করছি, যুক্ত করে একটা বোর্ড বানাইছি, টেবিল বানাইছি, কলম বানাইছি, জামা কাপড় যা কিছু বানাইছি, কিন্তু সেগুলোর মধ্যে তো কোনো জীবের গুণের আবির্ভাব হয় নাই। তাহলে কি এমন জটিল প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ, বাঘ, মহিষ, গরু, ছাগল, গাছ এগুলাকে জীব বলা যাচ্ছে? সেটাই হচ্ছে জটিল একটা সমাবেশ, যে প্রকৃতপক্ষে জীব হলো অনেকগুলো জড় পদার্থের একটা জটিল সমাবেশ, একটা সমাবেশ যার কারণে কিছু নতুন গুণের উদ্ভব করছে। এই নতুন গুণটার মাধ্যমে হয়ে গেছে মানুষ। তাহলে এটা কি একটু ফিল করা যায় কিভাবে? যেমন মনে করো হাইড্রোজেন H2O, এটা একটা গ্যাস। তুমি জানো অক্সিজেন, এটা একটা গ্যাস। এই গ্যাসকে না ধরা যায় না ছোঁয়া যায়। হাইড্রোজেন, অক্সিজেন, এই যে আমরা নিঃশ্বাস নিতেছি অক্সিজেন, এই অক্সিজেনকে তুমি ধরতে পারতেছো? ধরতেও পারতেছো না, দেখতেও পারতেছো না, ছুঁইতেও পারতেছো না। কিন্তু এই দুইটা যখন যুক্ত হয়েছে তখন এর মধ্যে নতুন একটা গুণের উদ্ভব ঘটছে। সেই গুণটা হচ্ছে পানি, H2O। এই পানিকে ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, ফিল করা যায়, সবকিছুই করা যায় এই পানিকে। তেমনি অনেকগুলা জড়বস্তুর সমাবেশে একটা জটিল সমাবেশ তৈরি হয়েছে, সেখানে কিছু নতুন গুণের উদ্ভব ঘটছে, যেখানে জড়র মাধ্যমে আমরা জীব তৈরি করছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের তৈরি করছে। ওকে, তো এই জীববিজ্ঞানের বেশ কিছু শাখা আছে। বেশ কিছু শাখা না, শাখা হচ্ছে দুইটা শাখার মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? ফলিত জীববিজ্ঞান মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর ভৌত জীববিজ্ঞান মানে হচ্ছে পিওর সাবজেক্ট গুলা। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমামই, যেমন পদার্থের দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে ফলিত পদার্থ বিজ্ঞান, যেটার বর্তমানে এটাকে সংস্কার করে এটার নাম দিয়েছে ত্রিপলি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তারপর আমি যে ম্যাথ ডিপার্টমেন্টে পড়তাম, ম্যাথেরও দুইটা আছে, একটা হচ্ছে পিওর ম্যাথ, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ। অ্যাপ্লাইড ম্যাথ মানেই হচ্ছে ফলিত গণিত। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিসেরই, তাহলে ভৌত জীববিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হবে? মৌলিক বিষয়গুলা নিয়ে। ভৌত জীববিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়? মৌলিক বিষয়াদি নিয়ে। কিভাবে উদ্ভব ঘটলো আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে, পিওর ম্যাথে সূত্র কিভাবে আসলো, ব্যাখ্যাটা কিভাবে, কিভাবে চিন্তাটা শুরু হয়েছিল, এইসব থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর ফলিত বিষয়ে এটা দৈনন্দিন জীবনে কোথায় কোথায় অ্যাপ্লাই করলে কি কিভাবে, মনে করা যে শিল্প বা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করা যাবে বা মানুষের জন্য অ্যাপ্লাইবল হবে। তাহলে ইঞ্জিনিয়ারিং বিষয় এক কথায়। ভৌত হচ্ছে তোমার তত্ত্বীয়, সাধারণত থিওরি নিয়ে আলোচনা করে, আর ফলিত মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেটা মানব কল্যাণের কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে জীববিজ্ঞানের দুইটা শাখা। এই ভৌত জীববিজ্ঞানে টোটাল 11টি বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত জীববিজ্ঞানে টোটাল 17টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটা মনে রাখতে পারো, কিন্তু এমসিকিউতে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। এখন আসো, ফলিত জীববিজ্ঞানে আলোচনার বিষয়গুলো আছে হচ্ছে 11টা আলোচনার বিষয়ের মধ্যে। দেখো আমি একটা, দুইটা, তিনটা এবং চারটা আলোচনার বিষয়কে আলাদা করে আমি মার্ক করে রাখছি, কারণ এই চারটা বিষয় তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই চারটা থেকে এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন এসকিউ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন এই চারটাকে আলাদা করছি একটু দেখো। বাকিগুলো ওয়ার্ডের সাথে তুমি পরিচিত। এই চারটা আলাদা করে আমি বুঝাইতে চাইতেছি না যে এই চারটা ডিফারেন্ট কিছু। এই চারটা হচ্ছে কি, মনে রাখতে কষ্ট হয়, এই জন্য এখান থেকে কোশ্চেন আসে। বাকিগুলা তুমি ওয়ার্ডগুলোর সাথে আগে থেকেই পরিচিত। তাহলে আসো, অঙ্গ সংস্থান বিদ্যা। এক নাম্বার কি? অঙ্গ সংস্থান বিদ্যা। এটার ইংরেজি হচ্ছে মরফোলজি। অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি, এইটা মনে রাখাই টাফ। অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। তাহলে অঙ্গ সংস্থান বিদ্যায় জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন এই শাখায় আলোচনা করা হয়। বাহ্যিক বিষয়ের বর্ণনা থাকে অঙ্গ সংস্থান, এক্সটার্নাল মরফোলজি, আর দেহের অভ্যন্তরীণ বিষয়ে যে আলোচনা থাকে এটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। তাহলে মরফোলজি মানে কি? অঙ্গ সংস্থান বিদ্যা, এটা একটু মনে রাখো। এরপরে দেখো শ্রেণী বিন্যাস বিদ্যা। এটাকে আমি আলাদা করে বক্সের মধ্যে নেই না, কারণ এটা তোমাদের এমনি মনে থাকে, এটা ক্লাস 8 থেকেই দেখে আসতেছো। শ্রেণী বিন্যাস মানে কি? ট্যাক্সোনমি। এবং এটা তুমি জানো যে শ্রেণী বিন্যাস কি, ধাপে ধাপে যে বিন্যস্ত করার যে প্রক্রিয়া, এটাই শ্রেণী বিন্যাস। এই জন্য এটা আমি আলাদা করি নাই, কারণ আমার মনে হয়েছে এটা তোমার মনে থাকবে, সহজেই মনে থাকবে। এরপরে দেখো শারীরবিদ্যা।
শারীরবিদ্যা বা ফিজিওলজি। এখন শারীরবিদ্যা শোনার সাথে সাথে তোমার মাথায় আসবে শরীর, এই যে আমাদের যে দেহ বা শরীরটা, তো যেখানে শরীর নিয়ে আলোচনা করা হয়, কিন্তু বিষয়টা একটু ভিন্ন। দেখো শারীরবিদ্যার মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় শারীরবিদ্যায়। তাহলে একটু ডিফারেন্ট না নামের মধ্যে? তাহলে তোমাকে এমসিকিউতে যদি বলে শ্বসন অথবা রেচন জীবের কোন শাখায় আলোচনা করা হয়, তখন কিন্তু হবে এই ফিজিওলজি বা শারীরবিদ্যা। কিন্তু তুমি যদি এটা ভালো করে মনে না রাখো, আমরা জানি রেচন মানে কি, রেনাল, বৃক্ক, তখন তুমি দেখবা যে রেনালজি, রেনোলজি এই ধরনের কোনো ওয়ার্ড খুঁজতেছো। এই জন্য এটাকে আমি একটু 2 নম্বরে আলাদা করে একটু মার্ক করে রাখছি, ঠিক আছে? শারীরবিদ্যা, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ আলোচনা করা হয় জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের আবরণ। হিস্টোলজি 3 নম্বরে, এটাও দেখো মার্ক করছি। হিস্টোলজি শুই না তোমার ব্রেনে যেটা ফার্স্ট আসবে সেটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস, যেই শাখায় জীবের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। কিন্তু দেখো বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। টিস্যুর টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি। এটা এত বেশি এমসিকিউতে আসে যে টিস্যু সম্পর্কে জীবের কোন শাখায় আলোচনা করা হয়, তুমি তো তখন ডেফিনেটলি দেখবা টিস্যুলজি কই আছে। কারণ লাস্টে কি, অনেকগুলা তো এখন একটা একটা দেখে মনে থাকতেছে, যখন অনেকগুলো একবারে মনে থাকবে তখন তুমি দেখবা ম্যাক্সিমাম গুলা লাস্টে লজি আছে, যেহেতু বায়োলজি জীব সম্পর্কিত জ্ঞান, লজি মানে তো জ্ঞান, ঠিক আছে? তো তুমি খালি কি দেখবা যে হিস্টোরি আছে, তাহলে হিস্টোলজি, লজি মানে জ্ঞান, হিস্টোরি তো আমি জানি ইতিহাস, তো ওইটা দিয়ে মনে রাখলে হবে না। এই জন্য এটাও একটা ব্যতিক্রম, হিস্টোলজি। টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজিতে, খুবই গুরুত্বপূর্ণ। ভ্রূণবিদ্যা, এটা তোমাদের মনে থাকে এমব্রিওলজি, এবং দেখো ওই যে জাইগোট, ভ্রূণ, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলোচনা করে, এই জন্য এটা তোমার একবার পড়লেই মনে থাকবে। কোষ বিদ্যা, সাইটোলজি, কোষের গঠন কার্যাবলী নিয়ে আলোচনা করবে, ডিফারেন্ট কিছুই নাই, মনে রাখা সহজ। বংশগতিবিদ্যা, জেনেটিক্স, জিন এবং জীবের বংশগতি নিয়ে আলোচনা। বিবর্তন বিদ্যা, এভলিউশন, এটা তো আমরা অনেক আগে থেকেই জানি যে পৃথিবীতে ওই যে ডারউইনের যে তত্ত্বটা আছে, সঠিক ভুল যাই হোক, ওই তত্ত্বের উপরে তো বায়োলজির বিষয়গুলো ঘুরে উঠতেছে। তো বিবর্তন বিদ্যা হচ্ছে এভলিউশন, এটাও মনে থাকে। বাস্তুবিদ্যা, ইকোলজি, পরিবেশ, বাস্তু সংস্থান, এগুলো নিয়ে আলোচনা করা হয়, এটা তুমি নাম শোনার সাথে সাথেই তোমার মনে থাকবে। এই পরে আসে এন্ড্রোক্রাইনোলজি। এন্ড্রোক্রাইনোলজি, এটা তোমার নাম শোনার সাথে সাথে মনে থাকবে না। এন্ড্রোকাইনোলজি, অনেকটা অ্যান্ড্রয়েড ফোন একটা ভাইব আছে, তাই না? এন্ড্রোকাইনোলজিতে অ্যাকচুয়ালি আলোচনা করা হয় কিভাবে, হরমোন। তুমি তো এইটা হরমোন নিয়ে কোথায় আলোচনা করা হয় এইটা যদি মনে না থাকে, তুমি তো খুঁজবা হরমোলজি, কিন্তু হরমোলজি বলে তো জীবে কিছু নাই। এটা কোথায় আলোচনা করা হবে, এন্ড্রোক্রাইনোলজিতে আলোচনা করা হবে। এরপরে আসে জীব ভূগোল। দেখো এটা নামের মধ্যেই আছে, জীবের পরিবেশ, ভৌগোলিক সীমারেখা, এই সব হাবিজাবি নিয়ে আলোচনা করা হয়। আমি কি বুঝাইতে পারছি? আমি একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটাকে কেন আলাদা করছিলাম? আমার কাছে মনে হয়েছে এই চারটা তোমার মনে রাখতে কষ্ট হবে, এই জন্য এই চারটাকে আমি আলাদা করছি। তাহলে কি কি পাইলা? অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি, অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি, শারীরবিদ্যা, ফিজিওলজি, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এগুলা ফিজিওলজির আলোচনার বিষয়। হিস্টোলজি, টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এন্ড্রোক্রাইনোলজিতে হরমোনের কার্যকারিতা বিষয়ক সম্পর্কে আলোচনা করা হয়। এই চারটা একটু ব্যতিক্রম ভাবে তুমি মনে রাখো, সবগুলাই তো মনে রাখতে হবে, এই চারটা আলাদা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে। এরপরে আসো ফলিত জীববিজ্ঞান। এই ফলিত জীববিজ্ঞানের ম্যাক্সিমাম গুলাই হচ্ছে যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো বা বুয়েটে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো, তারা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসো, আইসা ক্যাম্পাসটা একটু ঘুরে দেখে যায়, ভালোও লাগবে। এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টও দেখতে পারবা, তোমার পড়াও হয়ে যাবে। এই ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের উপরই আমাদের আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে, সেইখানে অনার্স করানো হয়। তাহলে দেখো এইখানে আমি শুধু কীটতত্ত্বটা একটু আলাদা করছি এবং লাস্টে বায়ো ইনফরমেটিক্স আলাদা করছি, বাকি সবগুলা তুমি দেখা মাত্র পারবা। মৎস্য বিজ্ঞান, ফিশারি, মাছ নিয়ে আলোচনা করা হয়, দেখো নামের মধ্যে সংজ্ঞা। মৎস্য বিজ্ঞান, ফিশারি, এটা আলাদা ডিপার্টমেন্ট আছে। জীব পরিসংখ্যান, বায়োস্ট্যাটিক্স, পরিসংখ্যান মানে তো বুঝোই স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। পরজীব বিদ্যা, প্যারাসাইটোলজি, এটাও মনে থাকে। পরজীব, আচ্ছা এটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখো, পরজীব বিদ্যা বা প্যারাসাইটোলজি, এটা একটু মনে রাখো। জীবাশ্ম বিজ্ঞান, এটাও মনে রাখো, প্রাগ ঐতিহাসিক জীবের যে বিবরণ, জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। দেখো মাটির নিচে বিভিন্ন সময় ফসিল, তারপরে ওই পুরাতন হাড্ডি গুড্ডি কঙ্কাল টঙ্কাল যখন খুঁজে পায়, তখন বলে যে এটা কত বছর আগের কঙ্কাল, এটা ডাইনোসর যুগের কঙ্কাল, 500-5000 বছর আগের কঙ্কাল, বলে না? ওইটা আলোচনা করা হয় এই যে জীবাশ্ম বিজ্ঞানে। কীটতত্ত্ব, দেখো কীটতত্ত্ব,
কীট তত্ত্বটা একটু মনে রেখে আলাদা করে, এন্টোমোলজি কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো এখানে উপকারিতাও আছে, অপকারিতাও আছে। অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা পৃথিবীতে যা কিছু বানাইছে প্রত্যেকটা জিনিসেরই কোথাও না কোথাও প্রয়োজন আছে, আবার কিছু কিছু জিনিস ওই যে নেসেসারি বিলের মতো অতিরিক্ত হয়ে গেলে উপদ্রব। যেমন করোনা ভাইরাস, ভাইরাস বিভিন্ন কাজে লাগে, কিন্তু করোনা ভাইরাসটা আবার কি ভাইরাসের উপকারের থেকে অপকার দিকে বেশি, ক্ষতির দিকে বেশি। আবার দেখো ব্যাকটেরিয়া আমাদের অনেক ক্ষেত্রে উপকার করে, আবার অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া আমাদের ক্ষতিও করে। তো এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় হচ্ছে এন্টোমোলজি বা কীট তত্ত্বতে। এরপরে আসো অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, অনেকে এখানে পড়াশোনা করে। ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক ইত্যাদি অণুজীব, মানে খুব ছোট ছোট জীব, এগুলা নিয়ে আলোচনা করা হয়, অণুর মতো জীব। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, এটা নিয়ে তো আলাদা ইউনিভার্সিটি আছে বাংলাদেশে। ময়মনসিংহের সব থেকে বড় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের গাজীপুরে আছে হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, অনেকগুলো আছে, সিলেটে আছে। সো এটা নিয়ে আলাদা আলোচনা করা হয় কৃষি বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানবদেহের রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মেডিকেলে যারা পড়ে, এটাও তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে, বিশেষ করে বায়োলজি যারা মেইন সাবজেক্ট হিসাবে নাও। আচ্ছা, এরপর আসো জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইটা এমনিই মনে থাকবে, কিন্তু এটা কেন দেখলাম, তোমরা এটার একটা স্বপ্ন দেখতে পারো যে তোমরা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা। এটা খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এটার সিটের সংখ্যা খুবই কম, আমার জানা মতে লাস্ট 15টা না 20টা সিট ছিল, এখন কয়টা আছে আমি জানি না। মানে একদম টপ 100 এর ভিতরে এটা ফিল আপ হয়ে যায়, খুবই ভালো একটা সাবজেক্ট। এরপরে প্রাণরসায়ন, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, সবগুলো আছে। সমুদ্র জীববিজ্ঞান, মেরিন বায়োলজি, এটাও নতুন সাবজেক্ট খোলা হয়েছে, এটা 2014 সাল না 2014 সালে প্রথম এই বিভাগটা খোলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান, এটা পড়তে পারো। বনবিজ্ঞান, ফরেস্ট কি ফরেস্ট্রি, বন সম্পদ হাবিজাবি নিয়ে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি। ফার্মাসি, ফার্মাসি এটা খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এই যে ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, ওষুধ টষুধ বানায় না, গবেষণা, ওষুধ ফ্যাক্টরিতে কাজ কাম করে এই ফার্মাসিস্টরা, এটাও খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। প্রথম 200-300-র মধ্যে এটা ফিল আপ হয়ে যায় ফার্মাসি। তারপরে আছে বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, বায়ো ইনফরমেটিক্স। এই যে দেখো বায়ো ইনফরমেটিক্স, এটা আবার একটু ডিফারেন্ট, এই জন্য এটা আমি আলাদা আগে থেকে করে রাখছিলাম। কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এগুলা বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয়। তাহলে দেখো আমি যেগুলা আগে থেকে আলাদা করে রাখছিলাম সেইগুলা মনে রাখতে একটু কষ্ট, বাকি সবগুলা তোমার সহজেই মনে থাকবে। ওকে, তাহলে এই যে এই এখানে হচ্ছে কি 11টা এবং 17টা সিরিয়াল বাই মনে রাখা যায় যদি তুমি চেষ্টা করো, কিন্তু প্রবলেম কি হয় জানো, এখানে কোশ্চেন দিবে হচ্ছে যে মানব দেহের রোগ চিকিৎসা এগুলা নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, ভৌত না ফলিত, তখন যা কনফিউশনটা হয়। এরপরে কোশ্চেন করতে পারে হচ্ছে মনে করো যে এই যে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা বা ক্ষয়ক্ষতি, দমন, যে কোনো একটা দিতে পারে। কীট পতঙ্গের ক্ষয়ক্ষতি দমন জীববিজ্ঞানের কোন শাখার আলোচনার বিষয়, ভৌত না ফলিত, তখন পড়ে যাবা টেনশনে। এই জন্য আর এখান থেকে আসে এই ধরনের কোশ্চেন, বারবার আসে, বারবার তোমাদের বিরক্ত করে। এই জন্য একবারে ভালো করে পড়ে ফেলো যাতে বারবার বিরক্ত থেকে বাঁচতে পারো। এরপরে আসো জীব জগতের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের শুরুতে কিছু কোশ্চেন ছিল যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, এটা তোমরা 4টা-5টা বৈশিষ্ট্যের মাধ্যমে লিখে ফেলো যে সমস্ত জীব জগৎ সম্পর্কে সংক্ষেপে জানা যায়। যেমন তুমি গরু সম্পর্কে যদি জানো, তাহলে গরু সম্পর্কে জানলে মহিষ, ছাগল, ভেড়া, তারপরে মনে করো যে ওই যে আফ্রিকান বন্য গরু টরু যা আছে না, ইয়ার্ক না কি কি বলে, এই সব সম্পর্কে তুমি মোটামুটি একটা বেসিক ধারণা পাও যে এরা দেখতে কেমন, এদের খাওয়া যাবে কিনা, এরা কি খায়, এরা কিভাবে শ্বসন করে, এদের কিভাবে প্রজনন হয়, এদের মেরুদণ্ড আছে কি নাই, মোটামুটি সব জানতে পারো। এই জন্য বিশাল প্রাণী জগৎ সম্পর্কে সংক্ষেপে জানার জন্য শ্রেণীবিন্যাস, এটা তোমরা পারবা। এই শ্রেণীবিন্যাস নিয়ে অনেকেই অনেক কাজ করছে। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ অনেকেই অনেক কাজ করছে। তো বিভিন্ন অগ্রযাত্রায় ফার্স্টের দিকে কি করতো, তখন তো এত বিজ্ঞান এত প্রযুক্তি নির্ভর ছিল না, তখন হচ্ছে যাদের বাহ্যিক গঠন মিলে তাদের নিয়ে শ্রেণীবিন্যাস করছিল। পরে আবার বাসস্থানের দিক দিয়ে যাদের মিলে তাদের নিয়ে শ্রেণীবিন্যাস করা হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে কি এই যে
নিউক্লিয়াসের গঠনের মাধ্যমে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এটা হচ্ছে কি আধুনিক বিজ্ঞান। এই কাজটা কে করছিল? এই কাজটা করছিল হচ্ছে আর.এইচ. হুইটেকার। কত? 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডম ভাগে প্রস্তাব করে। পরবর্তীতে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করে এবং 5টি রাজ্যে ভাগ করে। এই জন্য এই যে এটাকে হুইটেকার এবং মার্গুলিস শ্রেণীবিন্যাস বলা হয়, দুইজনকে একসাথে। মনে রাখবো কিভাবে সালটা? দেখো 1974 সাল, 1969 সাল, যখন আমরা স্বাধীনতা সংগ্রাম মানে নিজেদের স্বাধীনতা নিয়ে সংগ্রাম করতেছিলাম, বেঁচে থাকার লড়াই, তখন তারা জীববিজ্ঞান নিয়ে গবেষণা করতেছিল। তাদের এই সব যুদ্ধ টুদ্ধ ছিল না, এই জন্য তারা মনে করে এইসব বিষয় আগায় গেছে। ওকে, এরপরে দেখো সুপার কিংডম 1, সুপার কিংডম 1 এর মধ্যে আছে মনেরা, সুপার কিংডম 2 এর মধ্যে আছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আমি তো এদের বৈশিষ্ট্য আকারে মনে রাখানোর চেষ্টা করবই, তার আগে একটু এখান থেকে পড়ে আসি কে কি অবস্থায় আছে। একটু পড়ে আসি এখান থেকে। এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা লেখা হয় না সেটা হচ্ছে এই যে চিত্রর দিকে না, এই চিত্রর দিকে একদম চোখটা এই যে এরকম বড় বড় করবা, চোখ বড় বড় করে এই চিত্রর দিকে মিনিমাম 1 মিনিট তাকাই থাকবা। মিনিমাম 1 মিনিট বা 60 সেকেন্ড তাকাই থাকবা। 60 সেকেন্ড তাকায়া এই চিত্রের একটা ছবি তোমার অন্তরের মধ্যে ক্যাপচার করে ফেলবা। কারণ কি, যত সিকিউ আসছে সবগুলাতে এরকম চিত্র দিয়ে আসছে যে এটা জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, কোন পর্বের অন্তর্ভুক্ত। তাহলে চিত্র না পারলে দেখো এই যে সুন্দর করে একটা চমচমের মতো শেপ দিছে, আমাদের টাঙ্গাইলের চমচম খাইছো না, চমচমের একটা শেপ দিছে, পরে নিচে দেখো একটা ইঁদুরের লেজের মতো লেজ লাগাই দিছে। এই ধরনের ঘটনা ঘটলে এটাকে বলা হবে ব্যাকটেরিয়া। এটাকে কি বলা হবে? ব্যাকটেরিয়া। আর পাশে দেখো এই যে এইরকম পুতি পুতি, ওই যে একদম, তোমরা ওই ছোটবেলার নোকিয়া ফোন দেখছো কিনা আমি জানি না, প্রথম যখন নোকিয়া 1160 মডেলের মোবাইল ফোন বের হয়েছিল না, ওইখানে একটা সাপের গেমস আছিল। ওই সাপটারে ডিম খাওয়াইলে আস্তে আস্তে সাপ বড় হইতো। এটা ঠিক ওই শেপ, এই সাপটা এরকমই ছিল। ঠিক আছে, তো এই যে সাপের যে শেপ ফিতার মতো, এটাকে বলা হয় নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। দুইটা নামই মনে রাখতে হবে, চিত্র ছাড়া নামও দিতে পারে, নস্টক এবং নীলাভ সবুজ শৈবাল। এই দুইটাই কোথায় আলোচনা করা হয়? মনেরায় আলোচনা করা হয়। এরপরে দেখো এই যে এখানে এটার কোনো শেপ নাই, অ্যামিবা, এটা সবার মনে থাকে। এইটা আবার মনে থাকে না, এটা দেখতে কিসের মতো দেখো তো, এটা দেখতে কিসের মতো? কিসের মতো এটা দেখতে বলো, এটা কিসের মতো? এটার নাম হচ্ছে ডায়াটম, আলোচনা করা হয় হচ্ছে প্রোটিস্টায়। কিন্তু এটা দেখতে অনেকটা ওই যে শামুক আছে না, ওই যে বিভিন্ন রিলসে দেখো শামুকের মাঝখানে যদি একটু লবণ ছিটাই দাও কেমন একটা শেপ, ওই শেপের মতো লাগে আমার কাছে। এটার নাম হচ্ছে ডায়াটম। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই টপিকে যাওয়ার আগে এইখানে আরেকটা বিষয় অ্যাড করা উচিত ছিল, যেটা আমি করি নাই। সেটা হচ্ছে একটা প্রকৃত কোষ এবং আদি কোষ বলতে কি বোঝায় এবং এর পার্থক্য কি। এই প্রকৃত কোষ আদি কোষটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সেকেন্ড চ্যাপ্টারে। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এটা কোথায় আছে? সেকেন্ড চ্যাপ্টারে আছে। আচ্ছা, দেখি আমি একটু অ্যাড করতে পারি কিনা। দেখো নিউক্লিয়াস আনতে পারছি, এটা আগে করে নিলে ভালো হতো। দেখো তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষ দেখবো। দেখার আগে তাহলে এখানে আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এই চিত্রগুলা চোখ বন্ধ কইরা না, একদম চোখ বড় বড় করে খুইলা মোটামুটি 60 সেকেন্ড কইরা একদম অন্তরের মধ্যে একটা করে ছবি তুলবা। তাহলে এই যে এইরকম ভাবে শেপলেস, কোনো শেপ নাই, এটা হচ্ছে অ্যামিবা। আর এই যে এইরকম ভাবে যদি দেখো তাহলে হচ্ছে ডায়াটম। এই ডায়াটমকে আরেকটা সুন্দর শেপ পাইছি। সুন্দর শেপটা কি? এই যে এখন এক ধরনের চমচম বানায় না ক্ষীরমালাই, মানে দুই দিক থেকে চমচম, মাঝখানে একটা সাদা আলাদা একটা ইয়া দেয়, এই যে তোমার ক্ষীর বা এই ধরনের ক্ষীরভোগ বলে, ক্ষীরভোগ। দেখো এটা দেখো অনেকটা ক্ষীরভোগের মতো লাগতেছে। তোমার যেইভাবে মন চায় তুমি ওইভাবে মনে রাখো। এরপরে আসো ফানজাই। ফানজাইয়ের এই যে এটা দেখে সবার মনে থাকে ব্যাঙের ছাতা, ছোটবেলায় সবাই দেখছো, এটা হচ্ছে ব্যাঙের ছাতা বা মাশরুম। যারা আবার একটু শহর কেন্দ্রিক তারা জানবা হচ্ছে মাশরুম। তোমরা সুপের সাথে খাও, আবার বিভিন্ন জায়গায় মাশরুম হচ্ছে কি একটু ওই যে ফ্রাই ট্রাই করে বিক্রি করে। কিন্তু পরীক্ষার মধ্যে এই যে এটা বেশি আসে, আমি সিকিউতে এটা বেশি দেখছি। এত সুন্দর চিত্র দেয় না, এলোমেলো একটা গাছের মতো একটু ঝোপঝাড়ের মতো দেখা যায়। তাহলে ঝোপঝাড়ের মতো দেখলেও ওইটা বুঝবা ফানজাই।
আর পরিপক্ক এই যে এরকম একটা গাছ যদি দেখো তাহলে সেটা হচ্ছে প্ল্যান্টি। আর অ্যানিমেলিয়া, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া যে দেখবে সেই বুঝবে, কারণ ছোটবেলা থেকে এগুলা দেখে তোমরা অভ্যস্ত। এগুলা দিয়ে ফার্স্ট পড়াশোনা শুরু হয় যে এটা কি, বাঘ। ছোট বাচ্চা যখন বাঘ বলতে পারে সাথে সাথে সবাই লাফায় উঠে, আরে আমার বাচ্চা বাঘ চিনতে পারছে। এটা কি, কাঁঠাল। সাথে সাথে তোমরা খুশি হয়ে যাও, আরে সর্বনাশ, আমার ছোট ভাই তো কাঁঠাল চিনে। এরকম। তাহলে তোমার চিন্তা হবে কোনটা? তোমার চিন্তা হবে মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই। মনেরা, প্রোটিস্টা, ফানজাই। মনেরা, মনেরা কি হবে? ব্যাকটেরিয়া এবং এই যে পুতির মতো। ব্যাকটেরিয়া এবং কিসের মতো? পুতির মতো। আচ্ছা, এটা হচ্ছে ওই বা ওই যে মোবাইলে নোকিয়া গেমস এর মোবাইলে সাপের মতো যেটাই বলো, এটা হচ্ছে মনেরা। আর ওই যে ক্ষীর ভোগ এবং কোনো শেপ ছাড়া এলোমেলো যেটা, এটাকে বলা হয় হচ্ছে প্রোটিস্টা। এবং ফানজাই হচ্ছে ওই যে ঝাউ গাছের মতো একটা গাছ অথবা ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা দেখলে চিনে ফেলবা, এটা হচ্ছে ফানজাই। তারপরে হচ্ছে প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এদের বৈশিষ্ট্যের মধ্যে অনেক সাদৃশ্য, অনেক বৈসাদৃশ্য আছে। আস্তে 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 এখান থেকে এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, আস্তে আস্তে দেখবো উন্নত হচ্ছে প্রাণীটা, আস্তে আস্তে উন্নত হচ্ছে। এখন এইগুলাকে তো ভাগ করা হয়েছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে তুমি একটু নিউক্লিয়াসের গঠনটা দেখে আসো। এই হচ্ছে নিউক্লিয়াস, এটা তোমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে দেওয়া আছে এই নিউক্লিয়াসটা। এই নিউক্লিয়াসটাকে আগে তুমি একটু চিনো। এই যে নিউক্লিয়াসের বাহিরে যে এই যে একটা লেয়ার দেয়া আছে না, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আরে মেমব্রেন হচ্ছে বায়োলজির ভাষা, খাস বাংলায় হচ্ছে নিউক্লিয়ারের পর্দা, বাহিরের যে একটা আবরণ থাকে না, এটাই হচ্ছে মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে আবরণ। তাহলে নিউক্লিয়ারের একটা মেমব্রেন আছে। দেখো এই যে এখানে সুন্দর করে বলছে নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে বলছে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে মাঝখানে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে এগুলাকে বলা হয় রন্ধ্র। এখন কি বায়োলজিতে তোমাকে বলবে নিউক্লিয়ার ছিদ্র? এখানে একটু শুদ্ধ ভাষা ইউজ করতে হবে না? তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। এরপরে আসো নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম। প্লাজম শব্দ মানে হচ্ছে জেলি। প্লাজম শব্দ মানে হচ্ছে জেলি। তোমরা যে পেস্ট ব্যবহার করো না সকালে দাঁত মাজার জন্য, এটা পদার্থের একটা প্লাজমা অবস্থা। মানে এটা কি তরলও না কঠিনও না, হাত দিবা দেখবো যে আলু ভর্তা, এটা একটা প্লাজমা অবস্থা। তাহলে নিউক্লিয় প্লাজম। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এই যে নিউক্লিয়ার তন্তু, এই যে সুতার মতো, এগুলো হচ্ছে নিউক্লিয় তন্তু। ক্লিয়ার? বুঝতে পারছো? এই মোটামুটি একটা নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াসে কয়টা অঙ্গাণু তুমি দেখতেছো? নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, রন্ধ্র বা ছিদ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে 1 2 3 4 5টা, পাঁচটা তুমি দেখতেছো। এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার তন্তু, বা তুমি সহজ ভাষায় লেখো ক্রোমাটিন তন্তু। আমরা এটা ক্রোমাটিন তন্তু নামে বেশি চিনবো। ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, এই ক্রোমাটিন তন্তুর মধ্যেই তোমার মনে করো ডিএনএ, আরএনএ এইগুলা থাকে। এই ডিএনএ আরএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে নিয়ে যায় এই ডিএনএ আরএনএ। তাহলে নিউক্লিয়াস নিয়ে আরো 2 4টা কথা একটু শুনে নাও, যেহেতু আইসা পড়ছে কথা। সেটা হচ্ছে এই যে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা মনে করো যে এই এক এক জীবে এক এক রকম। এই নিউক্লিয়াসকে জীবনে তোমরা কখনো দেখছো? খালি চোখে কি দেখছো? খালি চোখে শুধু দেখো নাই, খাইছো। তোমাদের অনেকেরই অনেক প্রিয় মুরগির ডিম খাও না? ডিমের যে কুসুম, কুসুমটাই তো একটা নিউক্লিয়াস। আর ডিমটা একটা কোষ, এটা একটা প্রাণী কোষ। ডিমের যে সাদা অংশ এটা হচ্ছে সাইটোপ্লাজম। যারা ডায়েট করে তারা দেখবা কুসুম খায় না। কিন্তু কুসুম ছাড়া ডিম অনেকটা হচ্ছে ইঞ্জিন ছাড়া গাড়ির মতো, তাই না? কারণ ওইটা একটু বেশি টেস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নিউক্লিয়াস খাইছি। এখন তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাসার সব থেকে যে দামি জিনিসটা, মনে করো তোমার আম্মুর গয়না, হার, স্বর্ণের, গোল্ড, এইটা কি বাসার ডাইনিং টেবিলের উপরে রাখা দাও? কখনো রাখো না। কিন্তু বেডরুম থাকে, আলমারি থাকে, আলমারির ভিতরে আবার লকার থাকে, লকারের ভিতরে গোপন লকার থাকে, সেইখানে গয়নার বাক্স রাখো। তার মানে সবচেয়ে দামি জিনিসকে সবচেয়ে প্রোটেকশনের মাধ্যমে রাখো। তেমনি আমাদের কোষ থাকে, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে আবার পর্দা থাকে, এর ভিতরে আবার প্লাজম থাকে, এর মধ্যে এই যে ক্রোমাটিন তন্তু বা সুতাগুলা থাকে, এই সুতার ভিতরে ডিএনএ এবং আরএনএ থাকে। এই ডিএনএ আরএনএ বংশগতির ধারা রক্ষা করে। তার মানে প্রজাতিকে টিকায় রাখছে পৃথিবীতে, তা নাহলে প্রজাতি বিলুপ্ত হয়ে যাইতো। কথা বোঝাতে পারছি? তাহলে এটা কি সব থেকে দামি জিনিস, কত ভিতরে রাখছে চিন্তা করা যায়? আচ্ছা, এখন আসো আদি কোষ এবং প্রকৃত কোষ। এখন তোমার বুঝতে সুবিধা হবে। আদি কোষ, প্রোক্যারিওটিক সেল, আদি
আমি কিভাবে মনে রাখি একটু শোনো। আদিমকাল, আদিমকাল, আদিকোষ মানে কি? আদিমকাল। আদিমকালের মানুষের না জামা ছিল, না কাপড় ছিল, না লাইট ছিল, না ফ্যান ছিল, কোন একটা গাছের ছাল বাকল দিয়া গুহার ভিতরে শুয়ে থাকতো। আদিম কোষ তার মানে কি? ওর ম্যাক্সিমাম সুযোগ সুবিধাই ছিল না। এই জন্য এটা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, একদম প্রাচীন কাল, প্রাচীন কাল প্রোক্যারিওটিক। আর এই যে যেটা ইউক্যারিওটিক প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক, এই ইউক্যারিওটিকটা আমি এইভাবে মনে রাখি, ইউ 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 হানি সিং কি আধুনিক যুগের না? আধুনিক যুগে আমাদের সব আছে। তার মানে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ, যেটা সুকেন্দ্রিক কোষও বলা যায়, সুকেন্দ্রিক কোষ, এটার মধ্যে সকল উপাদান আছে। আর আদি প্রাচীন ওর মধ্যে সকল উপাদান নাই, ওর মধ্যে সকল উপাদান নাই। আর হচ্ছে এই যে সুকেন্দ্রিক কোষ যেটা, ওর মধ্যে সকল উপাদান আছে, হচ্ছে ইয়ো ইয়ো কোষ, আধুনিক যুগের কোষ, ফেসবুক ইউটিউব সব আছে। আদিমকালে এগুলা কিছুই ছিল না। এটা হচ্ছে একটা মনে রাখার কৌশল। আর এই যে সুকেন্দ্রিক মানে সুন্দর কেন্দ্রিক, কেন্দ্রিক মানে কি? কেন্দ্র, নিউক্লিয়াস সবসময় কেন্দ্রে থাকে, ডিমের মাঝখানে কুসুমটা থাকে। আচ্ছা, এবার আসো, ওকে, আদি কেন বলা হয়, প্রকৃত কেন বলা হয়, এটা মোটামুটি তুমি একটা ধারণা পাইছো। আমি আরেকটু নিজের ভাষায় বলি। এই আদি কোষের ওর নিউক্লিয়াসের মধ্যে কোনো মেমব্রেন নাই। মেমব্রেন মানে কি? পর্দা। ওর নিউক্লিয়াসে পর্দা নাই। পর্দা যদি না থাকে, ছিদ্র কই থাকবে? রন্ধ্রও নাই। ওর নিউক্লিওলাসও নাই। আর নিউক্লিও প্লাজমও নাই। প্লাজম কেন নাই? আরে পর্দাই তো নাই, প্লাজম রে আলাদা করে ঢাইকা রাখবে কে? ওর আছে কি তাইলে? ওর শুধু আছে এই যে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএও থাকে না, আরএনএ থাকে। এত দুর্বল এরা, এত গরিব উপাদানের দিক থেকে। ঠিক আছে, এই যে এইগুলাকেই বলা হয় আদি কোষ। তার মানে ওর মধ্যে খালি ক্রোমাটিন তন্তু থাকে, এটা কোষের মধ্যে কোনো এক জায়গায় সুতার মতো পড়ে থাকে। এর জন্য আলাদা কোনো পর্দা নাই, আলাদা কোনো চেম্বার নাই, আলাদা কোনো ঘর নাই। এই ধরনের কোষকে বলা হয় আদি কোষ। ওর আরো দুর্দশা আছে। ওর আরো দুর্দশা হচ্ছে, ওর সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেন্ট্রিওল, সেন্টোজোম, গোলজি বস্তু, ওর মধ্যে এগুলা কিছুই নাই। ওর মধ্যে শুধু কি আছে জানো? ওর মধ্যে শুধু রাইবোজোম আছে। ওর মধ্যে শুধু কি আছে? এই যে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকতেই হবে। রাইবোজোমকে প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন হচ্ছে প্রাণীর ভাষা। প্রাণী কিন্তু এই আরবি, হিন্দি, বাংলা, উর্দু এগুলো বুঝে না। প্রাণী বুঝে প্রোটিনের ভাষা। তাহলে ওর মধ্যে রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা যা তোমার মনে পড়ে দেখো, একটা ওর মধ্যে নাই। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া এই ধরনের কোষের উদাহরণ। তাহলে নীলাভ সবুজ শৈবাল, এই যে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, তাকায় তাকায় দেখো, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া এই ধরনের কোষের উদাহরণ। এই চিনছো? আদি কোষ চিনছো? আদি কোষ চিনছো? এরপরে আসো প্রকৃত কোষ। এরপরে কি? প্রকৃত কোষ। ভালো করে তাকাও। এই যে যে নিউক্লিয়াস, এটা একটা প্রকৃত নিউক্লিয়াস। ওর মধ্যে সব আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে, নিউক্লিয়ার লাস আছে, নিউক্লিয়ার প্লাজম আছে, শেষে যায় ওর মধ্যে ক্রোমাটিন তন্তু আছে। এই ক্রোমাটিন তন্তুর মধ্যে আবার ডিএনএও আছে, আরএনএও আছে। এটা আমাদের দেহের কোষ। ঠিক আছে, প্রকৃত কোষ। তাহলে ওর মধ্যে পর্দা, ছিদ্র, প্লাজম, জেলি টেলি, হাবি জাবি যা কিছু আছে সব আছে। আচ্ছা, নিউক্লিয়াসের দিক দিয়ে তো মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, সাইটোপ্লাজমের দিক দিয়েও স্বয়ংসম্পূর্ণ। সাইটোপ্লাজমে তোমার যা যা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব আছে, সব আছে। রাইবোজোম তো থাকবেই। রাইবোজোম তো আছেই। কারণ হচ্ছে যার কিছুই ছিল না, একদম গরিব, ওরও একটা রাইবোজোম আছে। তাহলে ও এত বড় লোক, এত এত উপাদান ওর আছে, তাহলে কি ওর রাইবোজোম থাকবে না? তাহলে ওর কি আছে? রাইবোজোম আছে। এটাকে বলা হয় প্রকৃত কোষ। আদি কোষ, প্রকৃত কোষ বুঝছি। আচ্ছা, এই প্রকৃত কোষের মধ্যে কিছুগুলাতে প্লাস্টিড থাকে, কিছুগুলাতে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড মানে কি? যেখানে ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল মানে সালোক সংশ্লেষণ, ক্লাস 2-3 থেকে পড়ো। তাহলে উদ্ভিদের প্লাস্টিড থাকে, উদ্ভিদ খাদ্য তৈরি করে নিজে। আর যাদের প্লাস্টিক নাই, খাদ্য তৈরি করবে কিভাবে? তাহলে সে পরভোজী। পরভোজী হলে কি হবে? হয় শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করবে, অথবা গলদকরণ করবে। আমরা উন্নত জীব, আমরা গলদকরণ করবো, একদম খাবার টাবার চাবায়া, জিবলা দিয়া টেস্ট মজা টজা নিয়ে নিয়ে খাবো। কাচ্চি, বিরিয়ানি, হাবি জাবি যা কিছু আছে, টেস্ট ছাড়া তো খায় না। আর মনে করো যে যেগুলা নিম্ন শ্রেণীর, কৃমি, কেঁচু, ওরা হচ্ছে কি শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, তুমি পরিপাক করবা, ওইখান থেকে সে একটু ধার কর্জ করে শোষণের মাধ্যমে, ওর কোনো ওই টেস্ট মেস্ট বুঝে নাও, তুমি যা খাও ওইখান থেকে পুষ্টি নিয়ে নিবে। এই হচ্ছে মোটামুটি আদি কোষ এবং প্রকৃত কোষ। সো ফার্স্ট চ্যাপ্টার পড়ার আগে সেকেন্ড চ্যাপ্টারের এই অংশটুকু অবশ্যই পড়ে আসা উচিত, তা নাহলে ফার্স্ট চ্যাপ্টারে তোমার মনে অনেক কোশ্চেন থাকবে। তাহলে এখন আবার আমার সাথে কথা বলো, ম্যাক্সিমাম দেখো তোমার শেষ। আদি কোষ শুধুমাত্র রাইবোজোম থাকবে, এটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না। এবং ডিএনএ থাকে, আরএনএ বা এগুলা থাকে না, কিছু ক্ষেত্রে থাকতে পারে।
সাইটোপ্লাজমীয় অঙ্গাণু গেল। এইখানে প্লাজমীয় অঙ্গাণু সব থাকবে। কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিড থাকবে, কিছু ক্ষেত্রে প্লাস্টিড থাকবে না। উদ্ভিদের প্লাস্টিড থাকবে, প্রাণীর প্লাস্টিড থাকবে না। বাকি রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু এগুলো সব কিছুই থাকবে। আচ্ছা, এরপরে আসো কোষের ক্ষেত্রে। ওর কোষের মধ্যে পর্দা, ছিদ্র, প্লাজম, হাবিজাবি কিচ্ছু থাকে না, খালি সুতাটা পইরা থাকে। আর এইখানে সব থাকবে, সব থাকবে, সব। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো আমরা মোটামুটি পার্থক্য ম্যাক্সিমাম দেখে ফেলছি। এখান থেকে আমি একটু রিডিং দিয়ে পার্থক্যটা লেখাই দেই। সুপার কিংডম এক, মনে রাখ, দেখো এরা এক কোষী, একটা মাত্র কোষের মধ্যে ওদের সবকিছু। তাহলে আলাদা মুখ, কান, চোখ, নাক কই দিবে? কোষই একটা। এই একটা কোষের মধ্যে এত কিছু বসানো যায়? এটা কি সম্ভব নাকি? ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি? একটার পর একটা ওই যে পুঁথির মালা গাঁথে না, তসবি পাঠ করে না, তসবি তসবি। দেখবো অনেকেই আছে নানু দাদুরা তসবি পাঠ করে, এবং যে তসবি বেশি আমল করা হয় ওইটা রাত্রের বেলা কারেন্ট চলে গেলে ওই তসবি জলজল করে। আর তসবি যদি আমল করা না হয়, যদি এমনি করে তুমি আমল না করো, ওই রাইখা দিলে রাত্রে জলজল করতো না, আমরা দেখতাম। কারণ কি, ওই যে ধরলে পরিষ্কার থাকে, ওইটা একটু জলজল করে। দেখো, তাইলে এরা হচ্ছে ফিলামেন্ট গঠন করে। কলোনিয়াল, কলোনিয়াল মানে তো বুঝোই, কলোনিয়াল মানে কি? কলোনি। যাদের বাবা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি করে, তারা দেখবা কলোনির মধ্যে থাকে। ওরা হচ্ছে কলোনিয়াল প্রাণী। তাহলে যারা সরকারি চাকরি করে তারা হচ্ছে কলোনিয়াল প্রাণী, তারা একটা কলোনির মধ্যে থাকে। মানে কি, একটা কলোনির মধ্যে। এখন সেনাবাহিনীর কলোনির ভিতরে তার কোনো সিভিল লোক থাকে না, তার মানে ওদের সবারই কিছু বৈশিষ্ট্য মিল আছে। সবাই সেনাবাহিনীতে চাকরি করে, সবাই পোশাক পরে অফিসে যায়, সবাই একই টাইমে বেতন পায়, এই যে অনেকগুলো মিল আছে। তেমনি ওরা হচ্ছে কলোনিয়াল, মানে কলোনি গঠন করে অনেকেই একসাথে থাকে। আচ্ছা, এরপরে দেখো, কোষে ক্রোমাটিড বস্তু, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। ওই যে আগেই বলছে আদিকোষ, আদিকোষে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা এগুলা নেই। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। শুধুমাত্র রাইবোজোম আছে। শুধু কি আছে? রাইবোজোম আছে। কোষ বিভাজন হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়। দ্বিবিভাজন পদ্ধতি মানে কি, যখন বড় হয়ে যায় মাঝখান দিয়ে ভাঙ্গা দুইটা হয়ে যায়, শেষ। মনে করো তুমি বড় হইতেছো, তোমার বয়স 18 হইতে হইতে তোমার মাঝখান থেকে আরেকটা মানুষ বের হইলো, একদম হুবহু তোমার জিরক্স কপি। এটা কি উন্নত প্রাণীতে হয়? হয় না। কিন্তু ওরা একদম গরিব নিম্ন শ্রেণীর প্রাণী, তো ওদের ক্ষেত্রে হয়। তো উদাহরণ বারবার আমি বলতেছি, একদম তাকায় তাকায় উদাহরণটা সুন্দর করে পড়ে ফেলো, উদাহরণ সুন্দর করে পড়ে ফেলো। তাহলে এখানে কি আছে? রাইবোজোম আছে, আগেই আমরা দেখে ফেলছি। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ, শোষণ, যেহেতু শোষণ, তার মানে তুমি ডিসিশন নিতে পারতেছো কি, ওদের প্লাস্টিড নাই, এই জন্যই তো শোষণ। প্লাস্টিড থাকলেই সবুজই। আচ্ছা, তবে কেউ কেউ ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে ওই যে নীলাভ, সবুজ, শৈবাল বা ওরা যারা আছে, তারা কেউ কেউ খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ প্লাস্টিড আছে, কিছু কিছু প্লাস্টিড আছে। আচ্ছা, এরপর আসো সুপার কিংডম 2, প্রোটিস্টা। এগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল। এই যে, তাহলে বাকি যাগুলা দেখবা সবগুলা নিউক্লিয়াস সুগঠিত, একক অথবা কলোনিয়াল। এই যে এখানে বলছে, দেখো এই যে এরা একক ভাবে অথবা কলোনি আকারে, দেখো একটু কিন্তু ডেভেলপ হইলো, এককও থাকতে পারে আবার কলোনি করেও থাকতে পারে। আচ্ছা, আমি বেশি দেখবো না, আমি তো ওই যে বৈশিষ্ট্যের মধ্যে বেশি করে পড়বো, তাই না? এরা এককোষী, বহুকোষী হইতে পারে, দলবদ্ধ হইতে পারে, ডিএনএ, আরএনএ এগুলা থাকে, প্রোটিন থাকে, মোটামুটি সবকিছুই থাকে। খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। তাহলে ওদের প্রজনন কিন্তু অযৌন প্রজনন, মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। ফানজাই, ফানজাইয়ের কি হবে? অধিকাংশ স্থলজ মৃতজীবী পরজীবী দেহে এক অথবা মাইসেলিয়াম বা সরু টিস্যুতন্ত্র থাকে। এই যে মাইসেলিয়াম, মাইসেলিয়াম শব্দের মানে কি জানো? মাইসেলিয়াম শব্দের মানে হচ্ছে সুতার মতো অংশ। তাহলে এটা একটু বুঝি। এই যে যে মাশরুম গুলো আছে না, মাশরুম বা হচ্ছে পেনিসিলিয়াম, ঠিক আছে, এগুলা স্যাঁতস্যাঁতে বা মনে করো যে পুরাতন কোনো কাঠ এদের মধ্যে জন্মায়। এদের শিকড়ের যে অংশটা, যেটা স্যাঁতস্যাঁতে মাটির ভিতরে থাকে অথবা কাঠের ভিতরে থাকে, তারা এরকম এই যে সুতার গুচ্ছের মতো তৈরি করে শিকড়, এদেরকে বলা হয় মাইসেলিয়াম। এটাকে দেখা যায় না, তার মানে দেখো একটু শিকড়ের মতো তৈরি হইতেছে, যেটা দ্বারা খাদ্য টাদ্য শোষণ করে। ডেভেলপমেন্ট হয়েছে না? ডেভেলপমেন্ট হয়েছে, খাদ্য শোষণ করা চলে আসছে। এরা স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এই স্পোরটা আবার বুঝো, স্পোর কি? একটু পরে আমি যখন পার্থক্য লেখাবো তখন এগুলো আসবে, তখন তুমি কোশ্চেন করবা স্পোর কি। স্পোর হচ্ছে একটা বিশেষ অঙ্গ হয়, স্পোর হচ্ছে একটা বিশেষ অঙ্গ হয়, পরবর্তীতে মনে করো যে কোনো প্রাণী বা বাতাস কোনো কিছুর মাধ্যমে এটা অন্য জায়গায় ছড়ায় পড়ে,
এরপরে অনুকূল পরিবেশ পাইলে ওইখান থেকে একটা স্বতন্ত্র উদ্ভিদ হয়, ওইটাকে বলা হয় স্পোর। প্রজননের জন্য একটা বিশেষভাবে তোমার রূপান্তরিত অঙ্গ। আর এইখানে দেখো, এইখানে একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে এই যে অযৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে। এই কনজুগেশন কি জানো? এই কনজুগেশন হচ্ছে এই যে এখানে বলছে জৈবনিক ভাবে ভিন্ন ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এই কনজুগেশন মানে হচ্ছে দুইটা প্রাণী পাশাপাশি থাকে, যখন তাদের প্রজননের সময় হয় দুইটা প্রাণী পাশাপাশি আসে, তাদের মধ্যে একটা নালী তৈরি হয়। এই নালীটা কি? এই নালীটার নামই হচ্ছে কনজুগেশন নালী। ঠিক আছে? এই নালীর মাধ্যমে হচ্ছে তোমার ওই যে জিনগত উপাদান আদান প্রদান হয় দুই প্রাণীর মধ্যে। তার মানে কি, ওই দুইটা প্রাণী এরকম পাশাপাশি আসলো, এই প্রজননের সময় এরকম কাছে আসলো, তাদের মধ্যে একটা নালী তৈরি হইলো, এই নালীর মাধ্যমে জিনগত জিনিসের আদান প্রদান ঘটলো। তার মানে পাশাপাশি দুইজনে বসলা, একজন প্রেগনেন্ট হয়ে গেল, বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, উদাহরণ কি? অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল, এগুলা তোমরা একটু দেখবা। এরপরে আসো প্ল্যান্টি। প্ল্যান্টি নিয়ে তোমাদের কি বলবো? নিউক্লিয়াস আছে, সালোকসংশ্লেষণ করে, তারপরে হচ্ছে এই যে এখানে একটা ই আছে অ্যানাইসোগ্যামাস, এটা আমি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে পড়াবো। অ্যানাইসোগ্যামাস মানে কি? অ্যানাইসোগ্যামাস যৌন জনন, অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুইটি গ্যামেট মিলিত হয়। একটা পুং গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, তাদের আকার আকৃতি ভিন্ন। এই দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এটা সবুজ উদ্ভিদ, অ্যানিমেলিয়া। তাইলে এদের আবার কি নাই? প্লাস্টিড নাই। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় হেটারোট্রফিক। এই যে হেটারোট্রফিক মানে কি? পরভোজী। হেটারোট্রফিক মানে পরভোজী, এটাও বৈশিষ্ট্যের মধ্যে আসবে। দেখো, হেটারোট্রফিক মানে পরভোজী, এইখানে লেখা দিছে হেটারোট্রফিক মানে পরভোজী। তার মানে এরা খাদ্যের জন্য আরেকজনের উপর নির্ভর করে। তাহলে উদ্ভিদ কি? উদ্ভিদ হচ্ছে অটোট্রফিক। অটোট্রফিক মানে কি? স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে হেটারোট্রফিক এর বিপরীত শব্দ অটোট্রফিক। হেটারোট্রফিক পরভোজী, অটোট্রফিক স্বভোজী। গেল। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এটা সবাই আমরা জানি। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ওই যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, শুক্রাণু বা পুং গ্যামেট। এটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, ডিম্বাণু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। দুইটা মিলিত হইলে যে জাইগোট হয়, জাইগোট হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটা তৃতীয় চ্যাপ্টারে যখন তোমাদের কোষ বিভাজন করাবো, তখন আবার এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করতে হবে। ঠিক আছে? তারপরে আর কি পড়াবো? আর কি পড়াবো? বহুকোষী, কোষ গহ্বর নেই, গলাধকরণ, প্লাস্টিড থাকে না, প্রধানত যৌন জনন জানো, ডিপ্লয়েড। এই তো মোটামুটি এই হয়ে গেল। আচ্ছা, এবার আসো বৈশিষ্ট্য আকারে আমরা জিনিসটা মনে রাখার চেষ্টা করি। যদিও আমি এখানে একটু আলাদা করে টাইপ করাইছিলাম, তারপরেও এটা আমার কাছে ভালো লাগে না। চলো এখানে আমরা একটু লিখি। এখানে লিখবো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। 1 2 3 4 5 6 7 8 9 10টা বৈশিষ্ট্য আমরা পার্থক্য আকারে পড়বো, কিন্তু তোমাকে যখন বলবে অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লেখো, তখন তুমি সিরিয়াল মেনটেন করে অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লিখবা। এইটা, এই টপিক শেষ মানে কি? এই চ্যাপ্টারই শেষ। পরে তোমাকে সিকিউ যখন শুরু করাবো, তুমি দেখবা সব পড়ে আসছো। তাইলে আমি একটু নোটের সাহায্য নেই, যাতে জানি ভুল না হয়। 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হবে মনেরার। 1 নাম্বার বৈশিষ্ট্যতে কি থাকবে? 1 নাম্বার বৈশিষ্ট্যতে কি লিখবো? এরা এককোষী, কলোনিয়াল এবং ফিলামেন্টাস। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? এককোষী, এককোষী, ফিলামেন্টাস, ফিলামেন্টাস, কলোনিয়াল। কলোনিয়াল প্রত্যেকটার অর্থ আশা করি জানো। এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। এটা হচ্ছে মনেরা। তাহলে প্রোটিস্টা, ওর কি একটু ডেভেলপমেন্ট হবে। দেখো ওর কি হয়, এক বা বহুকোষী, একটু ছোট ছোট করে লিখতে হয়। এটা তাহলে 1 নাম্বার, নাম্বারটা একটু এদিকে দিলাম। এরা হচ্ছে এক বা বহুকোষী। এককোষীও হতে পারে, বহুকোষীও হয়। দেখো একটু একটু ডেভেলপ হচ্ছে। তোমাকে সিকিউতে বলবে, দুইটা প্রাণী দিবে, প্রোটিস্টা এবং প্ল্যান্টির মধ্যে কোনটা উন্নত, কোন প্রাণীটি উন্নত, অথবা একটা জীব দিবে, এটা কোন শ্রেণীতে আলোচনা করা হয়, তখন এই বৈশিষ্ট্যগুলা বইলা তুমি বলবা এই শ্রেণীতে আলোচনা করা হয়। সো সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, মানে
এই সলভ করতেছো মানে 100 সিকিউ সলভ করতেছো। সো খেয়াল, এক বা বহুকোষী, এখানে ছিল এক কোষী ফিলামেন্টাস কলোনিয়াল, ওরা এক কোষীও হতে পারে, এক বা বহুকোষী। তারপরে সাথে কি থাকবে, একক বা কলোনিয়াল, মানে ওরা এককও হতে পারে কলোনিয়ালও হতে পারে। এটা কি দিয়ে লিখবো, একক বা কলোনিয়াল, একক বা কলোনিয়াল, একক বা কলোনিয়াল, একটু ছোট ছোট করে লেখো, একক বা কলোনিয়াল। তাহলে ফানজাই আরেকটু ডেভেলপ হবে, ওরা ছিল এক কোষী ও এক বা বহুকোষী, তাহলে ফানজাই আরেকটু ডেভেলপ হবে, ডেভেলপ হলে কি হবে, এক কোষী বা বহুকোষী এবং মাইসেলিয়াম, এক কোষী বা বহুকোষী মাইসেলিয়াম, মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানে কি, ওই যে সুতার গুচ্ছ, যেটা হচ্ছে ওই যে মাটির নিচে বা কাঠের ভিতরে থাকে, যেটা খালি চোখে আমরা দেখতে পারি না, যে শোষণ করে আর কি, ওইটাকে বলা হয় মাইসেলিয়াম। এবার প্ল্যান্টিতে যাও, দেখো ওরা হবে বহুকোষী এবং উন্নত টিস্যুতন্ত্র আছে। ওরা কি হবে, বহুকোষী এবং উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে লেখো বহুকোষী, বহুকোষী এবং উন্নত, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, টিস্যুতন্ত্র বিদ্যমান। অ্যানিমেলিয়া ডেফিনেটলি বহুকোষী, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, বহুকোষী, বহুকোষী জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। জটিল টিস্যুতন্ত্র আবার কি, এই জটিল টিস্যুতন্ত্র হচ্ছে অনেকগুলা টিস্যু, মানে টিস্যু গুলা হচ্ছে ভিন্ন ভিন্ন কিন্তু কাজ একই করে, এইগুলাকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র। মানে কোষগুলা ভিন্ন, এই জন্য টিস্যু গুলাও ভিন্ন, কিন্তু অনেকগুলা ভিন্ন ধরনের টিস্যু মিলিত হয়ে একই ধরনের কাজ করে। এটা একটু লেখো, একটা মিনিট। আবার মনোযোগ দেই। তাহলে এক নম্বরে কি ছিল, এক কোষী ফিলামেন্টাস কলোনিয়াল, ওরা এক বা বহুকোষী, একক বা কলোনিয়াল ডেভেলপ হইলো। এক কোষী বা বহুকোষী মাইসেলিয়াম, নতুন যে শিকড় টিকড় আসতেছে। বহুকোষী এর উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, বহুকোষী জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। দুই নম্বর বৈশিষ্ট্যটা আমরা নিউক্লিয়াস দিয়ে দিব। দুই নম্বর বৈশিষ্ট্যতে কি দিব, দুই নম্বর বৈশিষ্ট্য দিব হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত। এইখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, তাহলে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত নয়। আর এখানে তাহলে কি হবে, নিউক্লিয়াস সুগঠিত, তাহলে আমি একটু সংক্ষেপে লিখলাম সুগঠিত, সুগঠিত, এখানেও সুগঠিত, এখানেও নিউক্লিয়াস সুগঠিত। তাহলে এটা তো আমরা দেখে আসছিলাম তাই না, যে নিউক্লিয়াস সুগঠিত বলতে কি বোঝায়, সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত বলতে মেমব্রেন, রন্ধ্র, প্লাজম সবকিছু থাকবে, তাকে বলা হবে নিউক্লিয়াস সুগঠিত। পরের বৈশিষ্ট্য আমরা দিব ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। নিউক্লিয়াস এটা কোথা থেকে আসলো, ওই যে নিউক্লিয়াস থেকেই আসছে। সুগঠিত নিউক্লিয়াস নয় মানে কি, ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। তাহলে এদের ক্রোমোজোমে কি থাকবে, এদের ক্রোমোজোমে ডিএনএ আরএনএ দুইটা থাকবে। আরো লিখতে পারো প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন সবই থাকে। তাহলে একটু লিখি, ক্রোমোজোমে, ক্রোমোজোমটা একটু লিখে নিও, ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন থাকে। প্রোটিন, ডিএনএ, ডিএনএ আরএনএ এটা প্রধান, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন থাকে। হিস্টোন নন হিস্টোন কি, হিস্টোন হচ্ছে যে ঘুড়ির লাটার মতো, ঘুড়ি উড়ায় না, ঘুড়ির লাটাই দেখবা ঘুড়ির সুতাগুলাকে পেঁচায় রাখে। কেন সুতা, কারণ এই যে ঘুড়ির যে সুতা আছে, এই সুতা যদি তুমি এলোমেলো ভাবে নামাও, একটা জায়গায় যদি গুছায় না পেঁচাও,
তাহলে এই সুতাগুলা নিজেদের মধ্যে প্যাঁচ খাবে, নিজেদের মধ্যে প্যাঁচ খাইলে ওই সুতা ছিঁড়ে যাবে, ছিঁড়ে ছিঁড়ে খুলতে হবে, তা নাহলে তুমি প্যাঁচ খুলতে পারবা না। তাহলে এই যে ডিএনএ আরএনএ এটা তো ক্রোমোজোমের মধ্যে থাকে, ক্রোমোজোম কি সুতার মতো, এই সুতাটা যেন কোনোভাবে প্যাঁচ না খায় তাহলে তাকে একটু লাটাইয়ের মতো কোনো কিছুতে গুছায় রাখা উচিত। সেই লাটাইয়ের কাজটা করে হচ্ছে হিস্টোন। এই হিস্টোন হচ্ছে এই ডিএনএ, যে এই ডিএনএ হচ্ছে কিছুটা অ্যাসিডিক বা অম্লীয় ঋণাত্মক চার্জ টাইপের, আর এই যে হিস্টোন যেটা, এই হিস্টোন হচ্ছে ক্ষারীয় ধনাত্মক চার্জ টাইপের, ঠিক আছে। এই জন্য এই ডিএনএ হিস্টোনের গায়ে খুব শক্তভাবে লেগে যায় এবং লেগে পেঁচায়, পেঁচায়া মোটামুটি মনে করা যায় সূক্ষ্মভাবে পেঁচায়া থাকে যাতে করে তার মধ্যে কোনো ধরনের প্যাচ না খায়। তাইলে হিস্টোনটা হচ্ছে নাটায়ের মতো। আর নন হিস্টোন কি, কোষের মধ্যে অন্য যত সকল ধরনের প্রোটিন টোটিন আদার্স যত অঙ্গাণু আছে ডিএনএর আশেপাশে, ওই সবগুলোকে একসাথে বলা হয় নন হিস্টোন। তাহলে ওদের ক্রোমোজোমও সেম, ওদেরও সেম, ওদেরও সেম। তুমি একটু পড়ে নিও, এই যে এখানে যা আছে ওদের একদম হুবহু কি আছে তাই আছে। ডিএনএ, ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন সবগুলো লেখলা। তাহলে ডিএনএ বৈশিষ্ট্য চলে গেল। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দ্বারা, 4 নাম্বার। তুমি কি জানো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে? তাহলে লেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয়, প্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে। কোষে অন্য কোন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। ওদের সব থাকে। তাহলে ওদের কি লিখবা, ওদের কি লিখবা, সব ধরনের অঙ্গাণু থাকে, সব ধরনের, সব ধরনের অঙ্গাণু থাকে। সব ধরনের অঙ্গাণু থাকে, ওদেরও সব ধরনের অঙ্গাণু থাকে, ওদেরও সব ধরনের অঙ্গাণু থাকে, ওদেরও সব ধরনের অঙ্গাণু থাকে। এটা একটু লেখা নিও, টাইম সেভ করলাম। এরপরের যে বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, দেখো এরপরের বৈশিষ্ট্যটা কি, এটাকে আমরা 5 নাম্বার বৈশিষ্ট্যতে দিব। তাহলে 5 নাম্বারে আমরা কাকে রাখতে চাচ্ছি, কোষ প্রাচীর। ওর হচ্ছে কোষ প্রাচীর থাকে, ওর কি কোষ প্রাচীর থাকে, কোষের বাহিরে আলাদা একটা প্রাচীর আছে, কোষ প্রাচীর থাকে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমার সাথে একটা রাইমিং দেখো, কোষ প্রাচীর থাকে থাকে না, থাকে থাকে না, থাকে 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 না, থাকে 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 না, কোষ প্রাচীর থাকে থাকে না, থাকে 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 না। ছোটগুলা বানিয়া করে না, মিছিল করে না, তেমনি কোষ প্রাচীর থাকে থাকে না, থাকে 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 না, কোষ প্রাচীর থাকে থাকে না, থাকে 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 না। অর্থাৎ মনেরার কোষ প্রাচীর থাকে, প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে না, ফানজাইয়ের থাকে, প্ল্যান্টির কোষ প্রাচীর থাকে, অ্যানিমেলিয়ার কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে প্রাণী কোষের কোষ প্রাচীর, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে। একটু সুন্দর করে লেখো, থাকে থাকে না। তাহলে থাকে থাকে না, থাকে 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 না, এই গেল কোষ প্রাচীর। এবার আরেকটু বৈশিষ্ট্য এখানে অ্যাড করতে পারো, কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। এই যে যে মনেরা, এর কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, এইটা আবার তুমি হচ্ছে ওই যে সেকেন্ড চ্যাপ্টারে গেলে পাবা। সেকেন্ড চ্যাপ্টারে দেখবা এই যে কিছু মৃত প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, এতে সেলুলোজ, এই যে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলা থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দ্বারা তৈরি। আমরা মনেরা কি জানি, মনেরা ব্যাকটেরিয়া না, তাহলে মনেরা যে এই যে কোষ প্রাচীর এটা কি দ্বারা তৈরি, কোষ প্রাচীর থাকে, একটু লেখা দিতে পারো কি দ্বারা তৈরি, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে শর্করা, প্রোটিন, পলিস্যাকারাইড আগে কেন লিখতেছি, প্রোটিন কি কি থাকে, প্রোটিন, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড মানে হচ্ছে শর্করা, একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারো, মনে থাকবে। পলিস্যাকারাইড মানে হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। আর ওই যে প্রোটিস্টা যারা, ওই প্রোটিস্টা এটা দিলাম না, ওই যে যেহেতু ওর কোষ প্রাচীর থাকেই না তাহলে আর কি দ্বারা তৈরি হবে, এটার কোষ প্রাচীর থাকে, এটারও কোষ প্রাচীর থাকে। এটা দেখলা সেলুলোজ,
হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন এগুলা দ্বারা। তাহলে ফানজাইয়ের কোষ প্রাচীর কি দ্বারা? এই যে এখানেই বলবে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। তাহলে এই যে ওদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন। কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। কাইটিন দ্বারা তৈরি। আর ওই যে প্ল্যান্টি, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে লিগনিন, সুবেরিন, এগুলো একটু উপরে লিখে দিলাম। লিগনিন, সুবেরিন, তুমি ফার্স্টে লিখবা সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন এগুলা দ্বারা গঠিত। অ্যানিমেলিয়া কোষ প্রাচীর থাকেই না, তাহলে গঠিত হবে আর কি দ্বারা? এরপরে আসো, এরপরে কোষ প্রাচীরের বৈশিষ্ট্য চলে গেল। এরপরে আমরা দিব প্লাস্টিড। ওদের প্লাস্টিড নাই। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড নেই, কিছু সংখ্যকে থাকে। কিছু সংখ্যক এ থাকে। এই যে প্রোটিস্টা, এটার প্লাস্টিড থাকে, কিছু সংখ্যকে থাকে না। প্রোটিস্টার প্লাস্টিড থাকে, কিছু সংখ্যকে থাকে না। কিছু সংখ্যক এ থাকে না, ম্যাক্সিমামে প্লাস্টিড থাকে, কিছু সংখ্যকে থাকে না। এই যে ফানজাই, তাহলে এই ফানজাইয়ের প্লাস্টিড কি হয়? ফানজাইয়ের প্লাস্টিড থাকে না। এই যে কথাটা লিখলাম, এই কথাটাকে একটু ভিবিআই লেখা নাও তো। কারণ কি জানো, এইটাই তোমার মনে থাকবে না, যেটা মনে থাকবে না ওইটা আমি লেখাই দিতেছি। তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে হচ্ছে এই যে প্রোটিস্টা, ওর যে কোষ প্রাচীর থাকে না, এটাও তুমি ভুইলা যাবা। এই যে ভিবিআই লেখা দিলাম, প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে না, প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে না। আর ফানজাইয়ের প্লাস্টিড থাকে না, তাহলে ফানজাই ডেফিনেটলি পরভোজী। তাহলে দেখো এই যে ওর প্লাস্টিড থাকে, তাহলে ওরও তো থাকার কথা ছিল, ওর তো আছেই, ওর নাই। কিন্তু দেখো মাঝখান থেকে একটা ব্যতিক্রম, যে ফানজাইয়ের প্লাস্টিড থাকে না, আর প্রোটিস্টার প্লাস্টিড থাকে, কিছু সংখ্যকে থাকে না, কিন্তু ম্যাক্সিমাম প্লাস্টিড থাকে। কিন্তু কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। তাহলে দেখো প্লাস্টিড এখানে তো ডেফিনেটলি থাকে, আর এখানে থাকে না। তাহলে এই জিনিসটা এরকম হয়, থাকে না, থাকে না। এটা কার ক্ষেত্রে? প্লাস্টিডের ক্ষেত্রে। কিন্তু কোষ প্রাচীরের ক্ষেত্রে কিন্তু এই যে বাচ্চাদের মিছিল, কোষ প্রাচীর থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি একটু যেভাবে মনে রাখি আমি তোমাদের ওইভাবে বলার চেষ্টা করতেছি। এখন বাচ্চাদের মতো বলো আর যাই বলো। এরপরে আসো প্লাস্টিড নিয়ে আমাদের কাজ শেষ। এরপরে যেহেতু প্লাস্টিডের বিষয়টা চলে আসছে, তাহলে এখন খাদ্য গ্রহণের বিষয়টা আসবে। তাহলে যার প্লাস্টিড নাই সে কি আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে? তাহলে 7 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, কি কালি দিয়ে লিখবে একটু জানি ফুটে। তাহলে দেখো 7 নম্বর আপনি দেখো, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এটা কি প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। যেহেতু প্লাস্টিড নাই, তাহলে কি প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করবে? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করবে। আর ওরা হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেটিক। যেহেতু প্লাস্টিড থাকে, তাহলে সালোক সংশ্লেষী বা ফটোসিনথেটিক লিখাই দিলাম, সালোক সংশ্লেষী বা ফটোসিনথেটিক। এই দেখো তো প্লাস্টিড থাকে না, তাহলে কি ও পরভোজী। তাহলে যেহেতু ও হচ্ছে শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করবে, ও কি প্রক্রিয়া? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ। এরপরে দেখো প্ল্যান্টি সালোক সংশ্লেষী। আমি একটু সংক্ষেপে লিখলাম প্ল্যান্টি, এটা তো তোমরা জানোই, সালোক সংশ্লেষী। আর এই যে অ্যানিমেলিয়া শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে না, গলদকরণ। তাহলে এটাকে কিভাবে লিখবা? গলদ, গুড়ায় গলদ, পরনাই গলদকরণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তাহলে দেখো তো উন্নত হলো কিভাবে? শোষণ প্রক্রিয়া।
ওরা সালোক সংশ্লেষী বা ফটোসিনথেটিক, ওরা শোষণ প্রক্রিয়া, ওরা সালোক সংশ্লেষী, ওরা গলদকরণ। এরপরে আমি একটা দিব, সেটা হচ্ছে এখানে এক কাজ করি, একটু এটাকে উপরে দিই, তাহলে এই যে এটার জন্য একটু জায়গা পাইলাম। আচ্ছা, এরপরে আসো 8 নাম্বার বৈশিষ্ট্য। 8 নাম্বার বৈশিষ্ট্যতে আমরা দেব প্রজনন কিভাবে হয়, বংশবৃদ্ধি কিভাবে হয়। বংশবৃদ্ধি হচ্ছে প্রত্যেকটা জীবের একটা অনন্য বৈশিষ্ট্য, প্রত্যেকটা জীবের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। দেখবো মানুষের ক্ষেত্রেও বাচ্চা 5-10 বছর না, প্রথম 4-5 বছর না হলে এরপর দেখবো মানুষ পাগল হয়ে যায়। এটা জীবের একটা বৈশিষ্ট্য, কোনো কিছুর প্রতি মনোযোগ থাকে না, খুব সমস্যা। তাহলে আসো 8 নম্বরে আমরা কি দিব, দ্বি বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। দ্বি বিভাজন, দ্বি বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। একটু ল্যাগ খাচ্ছে। দ্বি বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তাহলে এই যে প্রোটিস্টা, ও প্রোটিস্টা জানি কি করে, কনজুগেশন। কনজুগেশন তো একটু আগে বুঝাইলাম, তাই না? কনজুগেশন প্রক্রিয়ায়, কনজুগেশন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আর এই যে ফানজাই, এটা স্পোর উৎপাদনের মাধ্যমে, স্পোর উৎপাদনের মাধ্যমে। এইখানে আরেকটা এমসিকিউ আমি একটু লেখা দেই, স্পোর উৎপাদনের মাধ্যমে। এমসিকিউ কি, এই যে কনজুগেশন প্রক্রিয়া, এটা কিন্তু এক ধরনের যৌন জনন, যৌন জনন, কিন্তু আদিকালের যৌন জনন, মানে এত ভালো যৌন জনন না। এটাকে কি বলে জানো? এটাকে কি বলে, এটা কি কোথাও একটা, এটা একটা বিশেষ ধরনের যৌন জনন পদ্ধতি বলে আর কি, যৌন জনন পদ্ধতি। তাহলে স্পোর উৎপাদনের মাধ্যমে, স্পোর উৎপাদন কিন্তু অযৌন, স্পোর উৎপাদন কি অযৌন। আর এই যে প্ল্যান্টে, প্ল্যান্টে কিন্তু যৌন অযৌন দুইটা প্রক্রিয়াই, কারণ এই যে কৃত্রিম ভাবে আমরা অঙ্গজ প্রজনন ঘটাই। তাহলে প্ল্যান্টটি হচ্ছে যৌন অযৌন দুইটা প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। কি কি? যৌন ও অযৌন, যৌন ও অযৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আর অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে তাহলে কি হবে, যৌন জনন প্রক্রিয়া একটাই আছে, যৌন জনন প্রক্রিয়া। এটার মধ্যেই বেশি সময় লাগবে, এটাতেই কাজ শেষ করব আমরা, যৌন জনন প্রক্রিয়া। এরপরে আসো 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে দেখো, 9 নাম্বারে কি আছে? 9 নাম্বার হচ্ছে উদাহরণ, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া এইভাবে লেখো, যেমন, ল্যাগ খাচ্ছে কেন হঠাৎ করে, কিছু কি বসছে? যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এখানে হচ্ছে শৈবাল, অ্যামিবা, অ্যান্টামিবা। শৈবাল, অ্যামিবা, অ্যান্টামিবা। অ্যান্টামিবা বানান এইভাবে লেখে না, এ দিয়া লেখে। অ্যান্টামিবা। এখানে হচ্ছে ছত্রাক, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা। ছত্রাক, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা। ছত্রাক, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা। এখানে সকল উদ্ভিদ প্রাণী। সকল উদ্ভিদ, আর এখানে কি প্রাণী। এই হচ্ছে তোমার 9টা করে বৈশিষ্ট্য। কথা বুঝাইতে পারছি? তাহলে এইখান থেকে সিকিউ তোমার অজস্র সিকিউ আসবে, অসংখ্য সিকিউ আসবে। কি রকম ভাবে? প্রোটিস্টা থেকে ফানজাই কেন উন্নত, তখন তুমি বলবা প্রোটিস্টা এক বা বহুকোষী
ফানজাই, এককোষী, বহুকোষী বা মাইসেলিয়াম, এই যে মাইসেলিয়াম নতুন করে যুক্ত হয়েছে, এটাই উন্নত হওয়া। তারপরে হচ্ছে এখানে ডিএনএ আরএনএ এগুলা সবই থাকে, এদের মধ্যে আবার এটা থাকে না এটা থাকে। তারপরে সালোক সংশ্লেষী বা ফটোসিনথেটিক, ও আবার শ্বসন প্রক্রিয়া খাদ্য তৈরি করে, ও কনজুগেশন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে স্পোর উৎপাদনের মাধ্যমে। এইভাবে তুমি বৈশিষ্ট্যগুলো বলে দিবা। এখানে যে দুইটার মধ্যে ভিভিআই দিছি, এই দুইটাই তোমার মনে থাকবে না, এই দুইটা আলাদা একটা কোশ্চেন। এখন যত সিকিউ আছে এইখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো আমি বুঝাইতে পারছি কিনা, মোটামুটি কতক্ষণ, অনেক সময় হয়ে গেল। আচ্ছা, এরপরের টপিকে কি আছে, এই যে আমি একটা প্রাণী কোষ আইনে রাখছিলাম। এরপর আসো দ্বিপদ নামকরণ, এটা নিয়ে বেশি কিছু বলবো না। ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক। তার মানে কি, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই একটা যেন নাম থাকে। যেমন মানুষ, বাংলাদেশে মানুষ বলে, বরিশালে গেলেই মানুষ থাকে না, বরিশালে হয়ে যায় মানু, ঠিক আছে। তারপরে তুমি যখন পাবনা ওই দিকে চলে যাবা তখন হয়ে যাবে সাওয়াল, ঠিক আছে। আমাদের টাঙ্গাইলের দিকে বলে গেদা, ঠিক আছে। গাজীপুরের দিকে বলে পুত। তাহলে একটা বাচ্চারে কত নামে ডাকতেছে। তাহলে তুমি যখন আবার আমেরিকাতে চলে যাবা তখন কি হয়ে যাবে, ম্যান, সন, হাবিজাবি হয়ে যায়, তাই না? তো পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই যেন একটা নাম থাকে, যাতে করে হায়ার এডুকেশনের জন্য বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন গবেষণা করবো তখন যেন ওইটা নিয়ে কোনো প্রবলেম না হয়। ওই চিন্তা ভাবনা থেকে এই বৈজ্ঞানিক নামটা করা হয়েছে। এই বৈজ্ঞানিক নাম লেখার 8টা নিয়ম আছে, 8টা নিয়ম তোমরা ঠাড়ায় মুখস্থ করে ফেলো, তোমাদের বইয়ে সিরিয়াল ভাবে সুন্দর ভাবে আছে। 1 নাম্বার কি, ল্যাটিন ভাষা থেকে নিতে হবে অথবা ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি হতে হবে। 2 নাম্বার ইটালিক হরফে লিখতে হবে, তার মানে কি একটু ডান দিকে ঝুঁকে যাবে। 3 নাম্বার গণ এবং প্রজাতি দুইটা বৈশিষ্ট্য থাকবে। 4 নাম্বার শুধু গণের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের। 5 নাম্বার যদি হাতে লেখো গণের নিচে আলাদা দাগ, প্রজাতির নিচে আলাদা দাগ। 6 নাম্বার যে আগে নামকরণ দিবে তার নামটাই গ্রহণযোগ্য হবে। যদি একের অধিক মানুষ একটা বস্তুর নামকরণ জমা দেয় তাহলে যারটা আগে দিবে তার নামটা গ্রহণযোগ্য হবে। এরপরে 7 নাম্বারে আছে হচ্ছে যে নামকরণটা করবে তার নামের প্রথম অক্ষর, যেমন লিনিয়াস নামকরণ করলে এল এবং কত সালে নামকরণ করছে ওইটা একটু লেখা হয়। যেমন বাংলাদেশের আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডক্টর জাকির স্যার প্রাণীবিদ্যার অধ্যাপক ছিলেন, উনি একটা ব্যাঙের নামকরণ করছিল, এই ব্যাঙটা শুধু বাংলাদেশে পাওয়া যায়। উনার সম্মানার্থে এই ব্যাঙের নামটা করা হয়েছে জাকেরানা ঢাকা। নামকরণটা উনি করে নাই, নামকরণ প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের অন্য একজন করছিল, অন্য এক স্যার করছিল, লেখা আছে। কিন্তু উনি হচ্ছে প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা সম্ভবত। তো উনার সম্মানের জন্য এটা নামকরণ করা হয়েছিল জাকেরানা ঢাকা। এই হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়ম। এরপরে কতগুলা দ্বিপদ নামকরণ আছে, ধান, পাট, আম। ধান ওরিজা সেটিভা, পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আম ম্যাগনিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্ক্টোকার্পাস হেটেরোপাইলাস, শাপলা নাইনথিয়া নওচালি। এরপরে কি আছে, কলেরা জীবাণু হচ্ছে কি ভাইব্রিও কলেরিও, জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আরশোলা পরিপ্ল্যানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, ইলিশ মাছ হিলসা হিলসা। আর কি আছে, কোন ব্যাংক বুফোমেলোনিস্টিকটাস, দোয়েল পাখি কপসিকাস স্যালারিস, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, আর সিংহ হইলে প্যান্থেরা লিও। এরপর আরো কিছু আছে, কাতল মাছ, কাতলা কাতলা, পেঁয়াজ আছে, অলিয়াম সিয়াপা। এগুলো একদম ঠাড়ায় মোটামুটি মুখস্থ করবা। সর্বশেষ মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। ক্লিয়ার? চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছে, ঠিক আছে। এখন কিছু এমসিকিউ দেখো, শর্ট কোশ্চেন। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? যে শাখায় প্রায়োগিক দিকের চেয়ে তত্ত্বীয় দিক প্রাধান্য পায় সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। বইলে আসছি। ভৌত শাখাকে মৌলিক শাখাও বলা হয়, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভৌত শাখাকে কি বলা হয়? মৌলিক শাখাও বলা হয়। ফলিত জীববিজ্ঞান তত্ত্বীয় দিকের চেয়ে প্রায়োগিক দিক প্রাধান্য পায়, তাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। এরপরে কোশ্চেন আসো, অ্যানথ্রেডিয়াম কাকে বলে? উদ্ভিদের পুংজনন অঙ্গকে অ্যানথ্রেডিয়াম বলে। অ্যানথ্রেডিয়াম উদ্ভিদের পুংজনন অঙ্গ। অ্যানাইসোগ্যামাস কাকে বলে? অপেক্ষাকৃত বড় আকৃতি ডিম্বাণুর সাথে ছোট আকৃতি শুক্রাণু নিষেক হলে তাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। নেস্টেড হায়ারার্কি বলতে কি বুঝো? উপসেট আকারে শ্রেণীবিন্যাস করার পদ্ধতিকে নেস্টেড হায়ারার্কি বলে। উপসেট কি? এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এইখানে তো একটা টপিক তোমাদের বাদ পড়ছে, ওইটা আমি এখন আইনা দিতেছি। তারপরে হচ্ছে প্রজাতি কাকে বলে? নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, এগুলাকে বলা হয় প্রজাতি। এরপরে আসো হেটারোট্রফিক, এটা নিয়ে বুঝাই ফেলছি, যে সকল জীব নিজের খাদ্য অন্যের উপর নির্ভর করে হেটারোট্রফিক বলে, আর অটোট্রফিক নিজেরাই খাবার তৈরি করতে পারে। এইবার এইখানে কয়েকটা কোশ্চেন আছে, বানরকে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, মানুষকে হোমো, এগুলা নিয়ে আমি বুঝাবো একটু। তোমাদের 14 নাম্বার শর্ট কোশ্চেন পাঞ্জেরির, হেটারোট্রফিক বলতে কি বোঝায়? হেটারোট্রফিক কি? পরভোজী জীবের ক্ষেত্রে যেটা। অটোট্রফিক হচ্ছে স্বভোজী। আশা করি এটা পারবা।
এরপরে আসে কি অ্যানাইসোগেমাস, এটা নিয়ে আলোচনা হলো। হায়ারার্কি বলতে কি বুঝো? ওই যে ধাপে ধাপে সাজানোকে বলা হয় হায়ারার্কি। আর নেস্টেড হায়ারার্কি, মানুষ একটা নেস্টেড হায়ারার্কি, এটাও বুঝবো। মানুষকে স্যাপিয়েন্সের অন্তর্ভুক্ত করা হয় কেন, এটাও বলবো। তার আগে যে টপিকটা বাদ পড়ছে ওই টপিকটা এইখানে আনতে হবে। এইখানে আনা হয় নাই, তাই না? টপিকটা আনতে হবে। দেখি টপিকটা কোথায় আসবে। এই যে এইটার আগে আসবে। দাঁড়াও, একটা টপিক এইখানে বাদ পড়ছে। তোমাদের বায়োলজিতেই আছে টপিকটা, লোকাল ডেস্ক বায়োলজি, বায়োলজি চ্যাপ্টার 1 পিডিএফ এ যেখানে ছিল, এখানে আমি আলাদা করছিলাম। এই যে দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং শ্রেণীবিন্যাস গুলা মনে রাখার কৌশল, এইটা একটা বাদ পড়ছিল। আরেকটা বাদ পড়ছে হচ্ছে মানুষের একটা পরিপূর্ণ শ্রেণীবিন্যাস। এইটা কই পড়াইছিলাম, মানুষের পরিপূর্ণ শ্রেণীবিন্যাসটা, এটা তো অবশ্যই লাগবে। এটা এখানে বাদ পড়ছে। আচ্ছা, আমি একটা টপিক আনতেছি, এরপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, লাস্ট টপিকটা দেখো, এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এই টপিকটা দেখলেই আমাদের মোটামুটি সব শেষ হয়ে যাবে। এবং ওই যে কয়েকটা শর্ট কোশ্চেন দেখায় আসলাম, ওই কয়েকটার অ্যান্সারও তুমি মোটামুটি তোমার বই থেকে পাবা। বায়োলজিতে খেয়াল করবা, তোমার ম্যাক্সিমাম অ্যান্সার যেন বোর্ড বই থেকে হয়। বোর্ড বই থেকে যদি অ্যান্সার হয় তাহলে ওটাতে নাম্বার বেশি পাবা। আর যদি খালি গাইড করতে থাকো তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। বোর্ড বইয়ের সাথে মিল রেখে গাইড থেকে আরো বাড়ানোর চেষ্টা করবা, কমানোর চেষ্টা করো না। দেখো কি বলছে, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কম, কিন্তু জীবের সংখ্যা তত বেশি। এই লাইনটা গুরুত্বপূর্ণ। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য কম, কিন্তু জীবের সংখ্যা বেশি। যেমন করডাটা, করডাটা বলার সাথে সাথে মানুষ, সাপ সব চলে আসে, কিন্তু মানুষ আর সাপের মধ্যে বৈশিষ্ট্যের অনেক পার্থক্য আছে। আবার যত নিচের ধাপ, যত নিচের ধাপ তাদের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি, কিন্তু প্রাণীর সংখ্যা কম। একটি জীবকে প্রজাতির পর্যায়ে পর্যায়ে মূলত আন্তর্জাতিক কোড ভাবে সাজানো হয়। তাহলে দেখো, এই যে যে ধাপে ধাপে সাজাইতেছি, যত উপরের ধাপ বৈশিষ্ট্য কম, প্রাণী বেশি, নিচের ধাপ বৈশিষ্ট্য বেশি, প্রাণী কম, এই যে যে সিরিয়াল বাই সাজানো হয়, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। এই প্রক্রিয়াটাকে বলা হয়। এখন দেখো, মানুষের বা যে কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস কিভাবে করে। ফার্স্টে লেখা রাজ্য, রাজ্য বা কিংডম, পরে লেখা পর্ব বা ফাইলাম, এরপরে শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস। এই যে যে ধাপ আছে 1 2 3 4 5 6 7, এই 7টা ধাপের মধ্যে একটাও তুমি এলোমেলো করতে পারবা না। প্রথমটা প্রথমেই লিখতে হবে, দ্বিতীয়টা দ্বিতীয়তেই লিখতে হবে, আগে পরে করতে পারবা না, সিরিয়াল বাই আসতে হবে। এখন এই ধাপ মনে রাখার জন্য আমি একটা টেকনিক খাটাইতাম, তোমাদের গল্পটা বইলা দেই যদি উপকারে আসে। সেটা হচ্ছে কি, আমি তো গাজীপুর ক্যান্টনমেন্টে পড়াশোনা করছি। গাজীপুর ক্যান্টনমেন্টে আমাদের ওইদিকে একটা থানা আছে যেটা নাম হচ্ছে কালিয়াকুর, ঠিক আছে? ওই কালিয়াকুরে একটা বাস চলতো, বাসটার পেটে লেখা থাকতো কালিয়াকুর পরিবহন, সংক্ষেপে লেখা থাকতো কেপি। বড় বড় করে পুরা বাসের মধ্যে এই কেপি লেখাটাই চোখে পড়তো, কেপি। কেপি মানে কালিয়াকুর পরিবহন। এবং আমরা কথায় কথায় বলতাম যে কেপি কেপি কেপি, কেপিতে ধর, কেপি ধরে আমরা প্রাইভেটে যাইতাম, যা করতাম কেপি। এর পরের গুলা ফার্স্টের অক্ষর নেওয়া হয় কফ জাস, কফ বুঝতো খারাপ জিনিস, কাশি টাশি, তাই না? তাহলে কেপি কফ জাস, কফ জাস, কেপি কফ জাস, কেপি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এইভাবে আমার মনে থাকে কেপি কবজাস, কেপি কফজাস, কেপি কবজাস। আমার কাছে ওই কেপি ওইভাবেই মনে থাকতো, কেপি কবজাস। তুমি যেভাবে মনে রাখা খুশি ভাই, তোমার যেইভাবে ভালো লাগে তুমি ওইভাবে মনে রাখো। তাহলে কেপি কবজাস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম হচ্ছে রাজ্য, ফাইলাম হচ্ছে বিভাগ বা ডিভিশন, ক্লাস হচ্ছে এই তোমার শ্রেণী, ক্লাস মানে শ্রেণী তোমরা জানো, অর্ডার মানে হচ্ছে বর্গ, ফ্যামিলি মানে গোত্র, তারপরে জেনাস মানে হচ্ছে গণ, স্পিসিস মানে প্রজাতি। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এটা বাংলার থেকে আমার ইংলিশে বেশি মনে থাকতো, কেপি কবজাস। আচ্ছা, এইখানে কেপি কবজাস পড়ার পরে তোমাকে যে জিনিসটা পড়তে হবে, আচ্ছা
কেপি কবজাস পড়ার পরে তোমাকে যেটা পড়তে হবে, দাঁড়াও একটু ল্যাগ করতেছে। এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, বৃহৎ জীব জগতে সহজে জানা বোঝা শেখা। শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ প্রতিটি জীবের দল উপাদান সম্পর্কে জ্ঞান আহরণ। এটা আমি দিছি। এই যে কেপি কবজাস, এটা ওটা তো তোমাদের বই থেকে দেখাইলাম, এটা আমি নিজের মতো করে মনে রাখছিলাম। কেপি কফজাস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এটা তোমাদের মাত্র দেখাইলাম। এরপরে আসো এবার একটা মানুষের শ্রেণীবিন্যাস করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা তুমি প্রথম কথা হচ্ছে এটা তুমি মুখস্থ করে ফেলো। এটা একদম মুখস্থ, এটা মুখস্থ লাগবেই লাগবেই। এখান থেকে অনেক কোশ্চেন আসবে মুখস্থ। মানুষের শ্রেণীবিন্যাস এক নাম্বার কি? কিংডম, মানুষের কিংডম অ্যানিমেলিয়া। কারণ কি? সুকেন্দ্রিক, বহুকোষী, পরভোজী, জটিল টিস্যুতন্ত্র, এগুলো তুমি জানো। ফাইলাম হচ্ছে করডাটা, এটাও তুমি জানো, জীবনের কোন এক পর্যায়ে নর্টোকট। নর্টোকট বুঝো তো, পিছে মেরুদণ্ড থাকে। শ্রেণী, শ্রেণী হচ্ছে মাম্মালিয়া। এইখান থেকে বৈশিষ্ট্য শিখতে হবে। মাম্মালিয়া কেন বলা হয়? কারণ হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল আছে, এই জন্য এদেরকে মাম্মালিয়া বলা হয়। তাহলে মানুষ, গরু, ছাগল সবকিছু মাম্মালিয়া পর্বের অন্তর্ভুক্ত। তাহলে দেখো এখনো কিন্তু মানুষকে আলাদা করা যায় না। এখানে গরু আছে, মহিষও আছে, ছাগলও আছে, বাঘও আছে, কারণ তারা বুকের দুধ খাওয়ায়। এরপরে আসো, বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট মানে হচ্ছে, প্রাইমেট মানে আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত। এই প্রাইমেট পর্যন্ত আসার সাথে সাথে গরু ছাগল বাদ হয়ে গেল, কারণ গরু ছাগলের আঁকড়ে ধরার হাত নাই। কিন্তু বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং, হনুমান, ভাল্লুক যা কিছু আছে সবই এর মধ্যে চলে আসলো। এই ভাল্লুক নাই, ভাল্লুকের আঁকড়ে ধরার হাত আছে? আছে। কারণ কি? আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত। তোমাদের দেখবা মেডিকেল একটা ভর্তি কোচিং আছে, ভর্তি কোচিং এর নাম হচ্ছে প্রাইমেট। প্রাইমেট নামটা এইখান থেকেই নিছে, আঁকড়ে ধরার। তুমি যদি আঁকড়ে ধরতে পারো, প্রতিনিয়ত পড়াশোনা করো, তুমি মেডিকেলে চান্স পাবা। একদম সহজ মেডিকেলে চান্স পাও, কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে। আজকে ঈদ, আজকে বোনের বিয়া, আজকে হচ্ছে এই হয়েছে, আজকে বাংলাদেশের খেলা, আজকে পাকিস্তানের খেলা, আজকে ফিফা খেলা। এই যে বিশেষ করে কলেজের স্টুডেন্ট তোমরা যারা উঠো 9, 10 এবং কলেজে, তোমরা হচ্ছে বাংলাদেশের খেলা, কত রানে জিতলো, কোন জায়গায় খেলা, পাকিস্তানের খেলা, প্লেয়ারের নাম বলতে পারা, এগুলোকে তোমরা স্মার্টনেস মনে করো। এগুলা কোনো স্মার্টনেস, এগুলো স্মার্টনেস হইতে পারে না। এটা একটা এক্সট্রা কারিকুলাম হইতে পারে যে হ্যাঁ আমি খেলা টেলা দেখি, মোটামুটি খোঁজ খবর রাখি, এই খেলাধুলা থাকবে। ওই 11 জন প্লেয়ারই খেলে, বছর বছর ওরাই খেলে। নতুন প্লেয়ার আসতে আসতে তোমার খেলা দেখার ইমেজ চলে যাবে, তুমি বুইড়া হয়ে যাবা। তুমি খেলা দেখো কে? আমার সব থেকে বেশি বিরক্ত লাগে, সরি পড়ার মধ্যে একটু 2-1 মিনিট কথা বলি। আমি অনেক সময় বাহিরে যখন যাই, দেখি অনেক স্টুডেন্ট আছে, কোচিং ছুটি দিয়ে দিছি, অনেক স্টুডেন্ট আছে বাহিরে যাওয়ার সময় যে শোরুমের বাহিরে, মিরপুর 10 নম্বরে, আমি তো এখানে মিরপুর 14 নম্বরে থাকি, এখানে পড়াই। শোরুমের বাহিরে যে টিভি থাকে, ওই টিভির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আইপিএল, বাংলাদেশের খেলা দেখতেছে। ও দাঁড়ায় আছে, ওর পিছে রিক্সাওয়ালাও দাঁড়ায় আছে। রিক্সাওয়ালাকে আমি ছোট করে দেখতেছি না, আমার কথা হচ্ছে তুই কেন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তোর এই আইপিএল খেলা দেখা লাগবে? এটা কি তোর ক্লাসের সাথে যায়? এটা কি তোর শিক্ষা? বাসায় যাও, বাসায় যা বৈশা বৈশা দেখো, তোমার বাবা মার সাথে বৈশা দেখো, যদি মন চায় কিছুক্ষণ বিনোদন করো। খেলাধুলা খারাপ জিনিস না। রাস্তায় শোরুমের বাহিরে ফুটপাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে, এইটা নাকি আবার দেশপ্রেম? বেটা, এটা কি দেশপ্রেম? তুমি ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইবা, দেশের জন্য কিছু করবা, এটা হইলো দেশপ্রেম? খেলা দেখে ছক্কা মারলো, জিতলো, হারলো, খারাপ লাগলো, এটা দেশপ্রেম নাকি? আচ্ছা দেখো, বর্গ, আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি বেশি। তাইলে এইখানে মানুষের সাথে কে কে আছে? মানুষ, তারপরে আছে হচ্ছে বানর, তারপরে আছে হচ্ছে শিম্পাঞ্জি, ওরাংওটাং, যা আছে সবাই। তাহলে তোমাকে যদি বলা হয় বানরকে, বানরকে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন বলা হয়, তখন তুমি উত্তর দিবা বানরের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত, এই জন্য বানরকে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত বলা হয়। তোমাকে যদি বলা হয় শিম্পাঞ্জিকে প্রাইমেট বর্গের বা মামালিয়া বর্গের, মামালিয়া যখন বলবে তখন শ্রেণী বলবে, মামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কেন বলা হয়, তখন তুমি বলবা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম ও চুল আছে, এই জন্য শিম্পাঞ্জিকে মামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত বলা হয়। এরপরে আসো হোমানিডেই, এটা হচ্ছে গোত্র। হোমানিডেই শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। তাহলে হোমানিডেই মানে কি? এগুলা একই ধরনের, তাই না? শিম্পাঞ্জি, ওরাংওটাং। এখন তুমি বলতে পারো প্রাইমেট,
প্রাইমেটের মধ্যে বানর কথাটা লিখলেন কেন? এই যে শিম্পাঞ্জি গরিলা লিখছি, তার মানে এটা তোমার সিলেবাসে আছে। এখন কোশ্চেন করলো যে বানরকে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন বলা হয়, তুমি বলতে পারবা না আমার সিলেবাসে নাই। এই যে এখানে নাম আছে, তার মানে তোমার সিলেবাসে আছে। আচ্ছা, এরপরে আসো হোমো। হোমো, আমাদের গণ কি? আমাদের গম হচ্ছে হোমো। হোমো কি? দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া পায়ে হাঁটতে পারে। দেহের অনুপাতে মস্তিষ্ক সব থেকে বড়। আমাদের মাথার শরীরের তুলনায় আমাদের মস্তিষ্কের ওজন বড়, মাথা না কিন্তু মস্তিষ্ক, মাথার ভিতরে যে মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক 1 কেজি প্লাস। আর এত বড় একটা গরু, গরুর মস্তিষ্ক 250 গ্রাম থেকে আধা কেজিও হয় না। দেহের অনুপাতে মস্তিষ্ক ছোট, আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক বড়। তাহলে এইখানে তোমাকে কোশ্চেন বলতে পারে মানুষকে হোমো গণের অন্তর্ভুক্ত কেন বলা হয়, তখন তুমি বলবা মানুষের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া ভাবে 2 পায়ে হাঁটতে পারে, তাই মানুষকে হোমো গণের অন্তর্ভুক্ত বলা হয়। কিন্তু শিম্পাঞ্জি গরিলা ওরাংউটানকে হোমো অন্তর্ভুক্ত বলা হয় না, কারণ ওদের মস্তিষ্ক দেহের অনুপাতে বড় না, খাড়া 2 পায়ে হাঁটতে পারে। এরপরে আসো প্রজাতি, স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। কারণ কি? চওড়া এবং খাড়া কপাল। দেখো বানরের কপালটা থাকে শোয়ানো, আমাদের কপাল হচ্ছে চওড়া এবং খাড়া কপাল থাকে। চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত। অন্যান্য প্রজাতির তুলনায় আমাদের খুলির হাড় পাতলা। তোমরা যারা ওই যে গরু বা কোনো কিছুর মাথা ধরছো কুরবানি ঈদের সময়, দেখো না, দেখবা মাথার যে হাড়টা থাকে খুবই পাতলা, ব্লেডের মতো, এখানে হাত কেটে যায়। ছুরি ছাড়া শুধু হাড্ডির মধ্যে হাত কেটে যায়, কিন্তু শক্ত, প্রচুর শক্ত। এটা ওই যে চাপাতি দিয়ে যখন কুপাইবা দেখবা স্পার্ক করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে। এবার এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে নেস্টেড হায়ারার্কি, এটা প্রচুর আসে, ভিবিআই একটা কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট। উপরের ধাপ যেন বড় একটা সেট, তার নিচের ধাপ হলো উপসেট, রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট, উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ। এইভাবে শ্রেণী বিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেই সব বৈশিষ্ট্য পরের ধাপে থাকে সেইগুলো উজ্জ রাখা হয়, যেভাবে লিখলে মানুষের হোমোস্যাপিয়েন্স শ্রেণীবিন্যাস হবে এরকম। এরপরে তো মানুষের শ্রেণীবিন্যাস গেল, দ্বিপদ নামকরণ শেষ হয়ে গেল। তাহলে এইটা কিন্তু তুমি একটু পড়ো এবং 4-5 বার লিখবা। মানুষ আমরা আমরা আমাদের নিজেদের শ্রেণী বিন্যাসটা একটু দেখার দরকার না? অবশ্যই দরকার। এরপরে আসো, এই চ্যাপ্টারের কাজ কাম শেষ। এই দেখো, এই শর্ট কোশ্চেন গুলা পড়বা। স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত কেন বলা হয়, ফার্স্টে যেহেতু কোশ্চেন আনসার করবা, ফার্স্টে একটু পাম্পটি মারবা, মানে একটু গোছানোর ব্যাপার স্যাপার আছে, যে জীব জগতের প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য শ্রেণীবিন্যাস করা হয়। বিভিন্ন জীবের বৈচিত্র্যগতভাবে পারস্পরিক মিল অমিলের ভিত্তিতে জীবগুলোকে বিভিন্ন দল উপদলে সাজানো হয়। কথাটা এখান থেকে শুরু। একটি প্রজাতির সকল জীবের মধ্যে পরস্পর মিল সবচেয়ে বেশি থাকে। হোমোগণের স্যাপিয়েন্স প্রজাতির বৈশিষ্ট্য হলো এদের চওড়া ও খাড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা, বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। এই সব বৈশিষ্ট্যের অনুরূপ বলে মানুষকে স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। লাস্টের অংশটুকু কিন্তু একটু ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে, এরপরে আসো 2025-এর বোর্ড কোশ্চেন গুলা। সো বায়োলজির বোর্ড কোশ্চেন তো এখানে আমি লেখা অ্যান্সার করাবো না, আমি জাস্ট 4-5টা বোর্ড কোশ্চেন নিয়ে যদি কথা বলি, তোমাকে জাস্ট দেখাবো যে আমাদের কোনো কিছু বাদ থাকলো কিনা। তাহলে দেখো কোশ্চেন, দেখো দেখো আমি কয়েকটা সিকিউ নিয়ে জাস্ট আলোচনা করে দিই। ময়মনসিংহ বোর্ড 25-এ যে কোশ্চেনটা আসছে, ওই যে বলছিলাম চিত্র, দেখো এই যে এটা কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারে কি ছিল? ফানজাই। কি ছিল? ফানজাই। এই যে দেখো লেজ, কি লেজ, লেজ থাকলে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোন পর্বের? মনেরা। কোন পর্বের? মনেরা। এরপরে এই যে বলছিলাম ওই যে শর্মালাই, তাই না? তাহলে এটা হচ্ছে ক্ষীরভোগ বলছিলাম, তাই না? ডায়াটম। ডায়াটম হচ্ছে মনেরা। প্রোটিস্টা, এটা হচ্ছে প্রোটিস্টা। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান কাকে বলে তুমি জানো? চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়, কারণ ওই যে এখানে প্রায়োগিক দিকের থেকে হচ্ছে ব্যবহারিক দিক বেশি গুরুত্ব পায়। পি জীবটির রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। পি জীবটিকে
পিজিপটি হচ্ছে একটা ফানজাই। তাহলে ফানজাইয়ের রাজ্যগত অবস্থান কিভাবে ব্যাখ্যা করবা? এই যে দেখো, ব্যাখ্যার জন্য এখানে চলে যাবা। এই যে আমাদের এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বলবা এরা এককোষী, বহুকোষী বা মাইসেলিয়াম, এদের দেহকোষ সুগঠিত, তারপরে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন এগুলা থাকে, তারপরে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, কোষ প্রাচীর থাকে না। এগুলা লেখার পরে যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় এগুলো একটা ছত্রাকের বৈশিষ্ট্য, এইটা বলার পরে বলবা যে তাহলে প্রিজীবটি হচ্ছে কই, কোশ্চেন কই, এই যে এগুলা বলার পরে তখন তুমি বলবা যে প্রিজীবটি হচ্ছে ফানজাই পর্বের বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওই ছকটা সিরিয়াল মেনটেন করে বলবা। ঘ নম্বরে কোশ্চেনে করলো কিউ এবং আর এর মধ্যে কোনটি অধিক উন্নততর? তাহলে মনেরা থেকে প্রোটিস্টা অধিক উন্নততর। তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করবা? আবার চলে যাও তোমার ছকটাতে। এই ছকটাতে এই জন্যই এত সময় লাগাইছি। তাহলে কি লিখবা? মনেরা এবং প্রোটিস্টা এক কোষী বা ফিলামেন্টাস, তুমি বলবা ওরা হচ্ছে এক বা বহুকোষী। ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়, ওদের নিউক্লিয়াস সুগঠিত। ওদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, ওদের ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন এগুলা থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। ওদের রাইবোজোম সহ সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। কোষপ্রাচীর থাকে না, আবার ওদের কোষপ্রাচীর থাকে না। তারপর ওরা দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। ওরা কনজুগেশন প্রক্রিয়া, দ্বিবিভাজনের থেকে কনজুগেশন একটু উন্নততর প্রক্রিয়া। তখন বলবা যে উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে ব্যাখ্যা করা যায় যে এই যে এখানে যে দুইটা জীবের কথা বলছে এর মধ্যে একটার থেকে আরেকটা উন্নততর। ক্লিয়ার? তাহলে এটা ডান। সুন্দর করে পড়ে নিবা। নেক্সট সিকিউ কি আছে দেখো, রাজশাহী বোর্ড 25-এ কি বলছে। রাজশাহী বোর্ড 25-এ আবার তোমাকে কি দিছে? ব্যাকটেরিয়া এবং অ্যামিবা। ব্যাকটেরিয়া এবং অ্যামিবা। ব্যাকটেরিয়া তুমি জানো মনেরা, অ্যামিবা তুমি জানো প্রোটিস্টা। কোশ্চেন বলছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? ক্যাপসিকাস স্যালারিস সম্ভবত। কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? ওই যে কোষবিদ্যা। কোষবিদ্যা কোন শাখার অন্তর্ভুক্ত দেখে নিও। মার্গোলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী এ জীবটিকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়? তাহলে এ জীবটি হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে কিভাবে বলবা? এ জীবটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া। এই এ জীবটির নিউক্লিয়াস সুগঠিত নয়। এ জীবটির হচ্ছে তোমার ওই যে যত বৈশিষ্ট্য আছে আর কি, এক একক, কলোনিয়াল, তারপরে হচ্ছে মানে যেই বৈশিষ্ট্যগুলো, আবার মনেরার বৈশিষ্ট্যগুলো আবার সিরিয়াল মেনটেন করে দিবা, বারবার যাওয়া লাগতেছে। এই যে এখানে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, প্লাস্টিক নেই, কিছু সংখ্যকে থাকে, এইগুলা বৈশিষ্ট্যের মাধ্যমে তুমি বইলা এটার অ্যান্সার করে ফেলবা। ক্লিয়ার? বারবার যাওয়া লাগতেছে, কারণ আছে, ওইটাই দেখাতে চাচ্ছি আমি। এ ও বি জীবের মধ্যে কোনটি উন্নতর? লাস্ট আগের কোশ্চেনটা এখানে। এরপরে দেখো এই যে বলছিলাম গাছের মতো, এটা কি ছিল? ফানজাই। এটা কি ছিল? ফানজাই। বলছিলাম না ঝাউ গাছের মতো দেখা যায়। এই যে এটা অ্যামিবা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা। উদ্দীপকের পি যে রাজ্যের অন্তর্ভুক্ত তার বৈশিষ্ট্য, ফানজাইয়ের বৈশিষ্ট্য দিবা। রাজ্যগত অবস্থান থেকে কিউ এবং আর এর মধ্যে কোনটি উন্নত? তাহলে কিউ এবং আর এর মধ্যে কোনটি উন্নত? ডেফিনেটলি কিউ উন্নত হবে। এটার কোশ্চেনের অ্যান্সারও তুমি আগেরটাই করে আসছো। ময়মনসিংহ বোর্ড 24-এ যাও, এই দেখো সাপ, নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। নষ্টক দিয়ে দিলাম, নষ্টক বা নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা। এটা কিন্তু প্ল্যান্টি, একবারে পরিপূর্ণ একটা গাছ। এরপরে বলছে গ নাম্বার, এক্স জীবটি কোন রাজ্যের অন্তর্গত? এক্স কি? অ্যামিবা, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। উদ্দীপকে ওয়াই এবং জেড জীবের মধ্যে কোনটি অধিক উন্নত? এটা তুমি পারবা না? ওয়াই এবং জেড এর মধ্যে কোনটা অধিক উন্নত? বলছি না একই কোশ্চেন আসবে। এরপরে দেখো তো কি আছে, কুমিল্লা বোর্ড 24। কুমিল্লা বোর্ড 24-এ কি বলছে দেখো, পাউরুটিতে ব্যবহৃত অণুজীব, এককোষী শৈবাল, নতুন প্রজাতির ধান। উল্লেখিত জেড এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে ব্যাখ্যা করো। জেড কি? নতুন প্রজাতির ধান। তাহলে ওই যে দ্বিপদ নামকরণের নিয়মগুলো ব্যাখ্যা করতে বলছে। এক্স ও ওয়াই থেকে উন্নত বিশ্লেষণ করো। এক্স ওয়াই থেকে। এক্স হচ্ছে পাউরুটিতে ব্যবহৃত অণুজীব। ওই যে রুটির ইয়ে আসে না, ইস্ট। পাউরুটিতে কি ব্যবহার করা হয়? ইস্ট ব্যবহার করা হয় না রুটি ফুলানোর জন্য? ইস্ট। আর এককোষী শৈবাল, তাহলে আসো ইস্ট কোথায় আছে আর এককোষী শৈবাল কোথায় আছে? এই যে এখানে, এখানে চলে আসো। ইস্ট কোথায় আছে, এককোষী শৈবাল কোথায় আছে দেখো তো। এই যে এই যে শৈবাল হচ্ছে প্রোটিস্টা, আর ওই যে ইস্ট, ইস্ট হচ্ছে মনে হয় ফানজাই, ছত্রাক।
প্রতিষ্ঠা এবং ছত্রাক, এই তাই তো। এটা কত নাম্বার? কুমিল্লা 5 নাম্বার। হ্যাঁ, এক্স দ্বারা ফানজাই, ওয়াই দ্বারা প্রতিষ্ঠা। এক্স দ্বারা কি বোঝাইছে? ফানজাই, ওয়াই দ্বারা প্রতিষ্ঠা। এই যে এইটা বুঝতে পারাটাই হচ্ছে ম্যাথ, সরি ম্যাথ করাইতে করাইতে শুধু ম্যাথ, এটা বুঝতে পারাটাই হচ্ছে কোশ্চেন। আমি কিন্তু তোমাদের এসএসসি 26 যারা আছো তোমাদের শর্ট সিলেবাসে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ফুল কভার করে দিছি, ম্যাক্সিমাম কভার করছি, উপপাদ্য কিছু বাকি আছে, চাইলে দেখতে পারো ম্যাথের ক্লাস। এরপরে আসো সিলেট বোর্ডে কি বলছে। প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম থাকবে আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার, আইসিজেডএন ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমিনিকালচার। এটা হচ্ছে উদ্ভিদবিদ্যার জন্য আর এটা প্রাণীবিদ্যার জন্য। ওরেজা সেটিভা ধান, নস্টক ওই যে সবুজ শৈবাল, আরেকটা কি অ্যামিবা। উদ্দীপকে উল্লেখিত প্রথম জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তাহলে এটা হচ্ছে প্ল্যান্টি। উদ্দীপকে উল্লেখিত তৃতীয় রাজ্যের বৈশিষ্ট্য নস্টক, মনেরা, অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা। এটা বারবার আসে তাই না? এরপরে আবার দেখো এই যে মনেরা প্রতিষ্ঠা, মনেরা প্রতিষ্ঠা, ডায়াটম মনেরা, নীলাভ সবুজ শৈবাল মনেরা, শাপলা হচ্ছে প্ল্যান্টি। এই নীলাভ সবুজ শৈবাল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত দেখো তো, এগুলো মুখস্থ রাখতে হবে তো। আচ্ছা আমি বারবার ওইখানে কেন যাচ্ছি? নীলাভ সবুজ শৈবাল এটাও মনে রাখ। ডায়াটম, ডায়াটম কই যেন ছিল, এই যে দেখো, এই যে ডায়াটম, ডায়াটম হচ্ছে এই প্রতিষ্ঠা, আর এই যে নীলাভ সবুজ শৈবাল যেটা, এটা হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা মনেরা। বলছিলাম চিত্রগুলা একদম চোখ দিয়ে ছবি আঁকা ফেলো, আমার চোখে ছবি কম আঁকা হয়েছে, তোমরা একটু বেশি করে আঁকো। এরপরে দেখো সিলেট, সেম কোশ্চেন, সেম সেম দেখো সবগুলাতে সেম। ডায়াটম, নীলাভ সবুজ শৈবাল, শাপলা। তারপরে আছে হচ্ছে যে হোমোস্যাপিয়েন্স, এটা হচ্ছে অ্যানিমেলিয়া, আর্থোকার্পাস হেটারোফাইলাস কাঁঠাল। তারপরে পেনিসিলিয়াম নটেটাম, এটা হচ্ছে ওই যে পেনিসিলিনের। এ জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে বলছে। বি ও সি মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করতে বলছে। একই কোশ্চেন। এই যে মনেরা, ফানজাই, অ্যানিমেলিয়া। এ এর গঠন বৈশিষ্ট্য আলোচনা করো, মনেরার গঠন। বি ও সি এর মধ্যে কোনটি উন্নত? এটা অবশ্যই পারবো। এরপরে দেখো কাইটিন দিয়ে কোষ প্রাচীর যুক্ত, কাইটিন দ্বারা কোষ প্রাচীর জানে কার থাকে? 3 নম্বরে যে সে কাইটিন দ্বারা যুক্ত। তাহলে মনেরা প্রতিষ্ঠা ফানজাই। তাহলে এটা কে? এক্স কে ফানজাই, এক্স কে ফানজাই, ফানজাইয়ের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ওয়াই সপুষ্পক জীব, খাদ্য গলদকরণ করে, গলদকরণ করে কে? প্রাণী বা অ্যানিমেলিয়া। হিস্টোলজি কাকে বলে? এই যে বলছি না হিস্টোলজি আসবে তোমার কাছে, ফার্স্টে দেখে মনে হবে হিস্টোরি, কিন্তু এটা টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করবে। তারপরে আসো জীবের শ্রেণী বিন্যাসের কারণ ব্যাখ্যা করো। জেড জীবের রাজ্যের অবস্থান। এক্স ও ওয়াই জীবের মধ্যে কোনটি উন্নত? একই কোশ্চেন, একই কোশ্চেন, একই কোশ্চেন, যত যাবা সব একই কোশ্চেন। এই জন্য আপাতত এইখানে আমাদের ক্লাস শেষ করি। বায়োলজির ক্লাস এত বড় করতে হয় না, তারপরেও আমরা অনেক বড় করছি। 45টা স্লাইড হয়ে গেছে। আশা করি ভালো লাগছে, ওয়ান শট নিয়ে নিলাম। যারাই দেখবা কেমন লাগছে অবশ্যই ফিডব্যাকটা জানাও, কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে এই ফিডব্যাকটা জানাবা। নিজের থানা বা জেলা এবং ফিডব্যাকটা একটু জানাইবা, তাহলে হচ্ছে বায়োলজির আরো ক্লাস দিতে একটু উৎসাহ লাগবে। আমি সাধারণত ম্যাথের ক্লাসই দিই, কিন্তু বায়োলজি, কেমিস্ট্রিও দেওয়া শুরু করছি, ফিজিক্সও তোমাদের ম্যাক্সিমাম ক্লাস দেওয়া হয়েছে। ফিজিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, শুধু চতুর্থটা দেওয়া হয় না শর্ট সিলেবাসের, বাকি সব দেওয়া হয়েছে। ঠিক আছে, সো তোমাদের সাথে দেখা হইতে থাকবে ইনশাল্লাহ আরো ভবিষ্যতে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়, এবং রোজার মধ্যে এটা শেষ ক্লাস। আজকে 28 রোজা চলতেছে, তোমাদের ঈদ মোবারক। যারা ঈদের আগে দেখবা, আল্লাহ হাফেজ।